গুড মর্নিং টু অল। স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? ওকে। তো আগের দিন অবধি আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে মানে অ্যান্টিজেন কীভাবে প্রসেস হয়, অ্যান্টিজেন কীভাবে প্রেজেন্ট করা হয়, অ্যান্ড সেটা কীভাবে টি সেলকে অ্যাক্টিভেট করে, অ্যান্ড অবভিয়াসলি অলসো অ্যাবাউট দ্য টি সেল রিসেপ্টর। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে টি সেল কী করে ফার্দার ফাংশন করে, এবং টি সেল ফার্দার ফাংশন করে হচ্ছে আইদার, এবং টি সেল ফার্দার ফাংশন বলতে আমি এখানে টি হেল্পার সেলের কথা যদি বলি, টি হেল্পার সেল মোস্টলি বি সেলকে অ্যাক্টিভেট করে অ্যান্ড দেন প্লাজমা সেলে ওটাকে কনভার্ট করে অ্যান্ড অ্যান্টিবডি প্রডিউস করতে হেল্প করে, অ্যান্ড অলসো টি হেল্পার সেল টি কিলার সেলকেও হেল্প করে, মানে অ্যাক্টিভেট করে বেসিক্যালি। সো এটা চ্যাপ্টার নাম্বার কত? চ্যাপ্টার নাম্বার হচ্ছে এটা 11। তো এই চ্যাপ্টারটা আমরা দেখবো যে বি সেল কী করে ম্যাচিওর করে এবং বি সেল থেকে ফাইনালি কীভাবে প্লাজমা সেল অ্যান্ড মেমোরি বি সেল তৈরি হয়, এবং এখানে বি সেল রিসেপ্টরের কিছু ডিটেলসও আমরা দেখব। আচ্ছা, এই চ্যাপ্টারটা রিলেটিভলি একটু কমপ্লিকেটেড এবং বড় চ্যাপ্টার, সো একটু মানে ভালো করে ধৈর্য ধরে পড়বি যখন মানে রিভাইজ করবি, কারণ এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে। ডিবিটিতে অনেকভাবে ঘুরিয়ে অনেক কিছু দেয়। ওকে, আর আগের দিনের কার কি অসুবিধা আছে আগে একটু বলে নে। মানে কারোর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে একবার বলে নে, সেটা কভার করে তারপর আমি শুরু করব নিউ চ্যাপ্টার। আচ্ছা, কারোর যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি নিউ চ্যাপ্টার শুরু করছি, এবং আমি আজকে মানে আগের দিনে যে পড়ানোগুলো হয়েছিল সেগুলোর থেকে কিছু কিছু কোশ্চেন করব, বাট আগে পড়ানোটা হয়ে যাক তারপরে করব। ওকে, সো টি সেলের সঙ্গে বি সেলের মানে ম্যাচুরেশন, তার কি বলবো ফাংশনিং, এগুলোর কিছু কিছু সিমিলারিটি আছে এবং কিছু কিছু ডিসিমিলারিটি আছে, এবং অনেক সময় সিমিলারিটি ডিসিমিলারিটি নিয়েও কোশ্চেন দেয়, যে হয়তো দেবে যে দ্য ফলোয়িং ইজ সিমিলার বিটুইন বি সেল অ্যান্ড টি সেলস, তো ওখানে হয়তো 4টে অপশন দিলে একটা হয়তো ওদের মধ্যে কমন, সেটা তোদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো টি সেলের ক্ষেত্রে আমরা জানি টি সেলটা মানে ব্লাস্ট কন্ডিশনে বা ইমেচিওর কন্ডিশনে বোন ম্যারো থেকে বেরিয়ে আসে এবং থাইমাসে গিয়ে ম্যাচিওর করে, ঠিক আছে। কিন্তু বি সেল কী হয়, বি সেল মানে অ্যাজ এ বি সেল কন্ডিশনেই কিন্তু বোন ম্যারো থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। সেটার ফার্দার অ্যাক্টিভেশন, ম্যাচুরেশন, মানে এখানে ম্যাচুরেশন বলতে এখানে বি সেলের ডিফারেন্সিয়েশন নয়, এখানে ম্যাচুরেশন বলতে বোঝানো হয় যে বি সেলের যে মানে অ্যান্টিবডি প্রোডাকশন, সেই যে অ্যান্টিবডি সেটার ম্যাচুরেশন। ওকে, সেটা কী জিনিস আমরা পরে দেখব, বাট বি সেল কিন্তু আনলাইক টি সেলস বোন ম্যারো থেকে অ্যাজ বি সেলই বেরিয়ে আসে, তো এবং সেটাকে নায়েব বি সেলস বলে। নায়েব কথাটার মানে হচ্ছে মানে কী বলবো ইম্যাচিওর। ইম্যাচিওর কিন্তু এখানে ওই সেন্সে না, মানে এখানে ইম্যাচিওর মানে কিন্তু মানে ব্লাস্ট কন্ডিশন নয় সেলের, এখানে ইম্যাচিওর মানে হচ্ছে ওর এক্সপিরিয়েন্স নেই কোনো, মানে যার কোনো প্রিভিয়াস মেমরি তৈরি হয়নি। প্রিভিয়াস মেমোরি তৈরি হয়নি, যে কোনো প্রিভিয়াসলি অ্যান্টিজেনকে এনকাউন্টার করেনি, ঠিক আছে, সেটা হচ্ছে নায়েব বি সেলস। ওকে, তাই জন্য এখানে দেখবি না ওরকম মানে যেটা বোন ম্যারো থেকে বেরিয়ে আসছে যে বি সেল, সেটার ক্ষেত্রে এরকম প্রো বি সেল বা প্রি বি সেল এরকম লেখা থাকে, সেটা অলওয়েজ নায়েব বি সেলস হয়। ওকে, সেটা বেরিয়ে কোথায় যায়, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানসে যায়,
এবং সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস বলতে লার্জেস্ট আমরা জানি স্প্লিনে যায় এবং অন্যান্য লিম্ফ নোডেও যায়, যেখানে বেসিক্যালি অ্যান্টিজেনকে অ্যাকিউমুলেট করে আমাদের বডি, ঠিক আছে, অ্যাকিউমুলেট করে। এবং বি সেলের ক্ষেত্রে সেটা ফলিকুলার ডেনড্রাইটিক সেলস মানে ডিসপ্লে করে লিম্ফ মানে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানসে, এবং সেই ফলিকুলার ডেনড্রাইটিক সেলস যে অ্যান্টিজেনগুলোকে ডিসপ্লে করে সেগুলোর সঙ্গে যখন বি সেল এনকাউন্টার করে তখন পরে দেখবো যে বি সেলের তখন ম্যাচুরেশন হয়, ঠিক আছে। এবং কিছু বি সেল প্লাজমা সেল কন্ডিশন প্লাজমা সেলে কনভার্টেড হয় এবং কিছু বি সেলস মেমোরি সেলে কনভার্টেড হয়, ওকে। এবং যখন এই ম্যাচুরেশনের কথা হবে তখন কয়েকটা টার্ম আসবে যেগুলো মানে বি সেলকে বোঝার জন্য তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বাট ওই জিনিসগুলো অত বেশি ডিটেলে না পড়লেও চলবে, আমি বলে দেবো। বাট ওগুলোর কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাফিনিটি ম্যাচুরেশন, একটা হচ্ছে ক্লাস সুইচিং, ঠিক আছে। এই দুটো জিনিস কি সেটার থেকে কোশ্চেন আসে, খুব সিম্পল কোশ্চেন আসে, ওকে। এই হচ্ছে মোটামুটি বি সেলের মানে শুরু, মানে কি বলবো, আনডিফারেন্সিয়েটেড কন্ডিশন থেকে ফুললি ডিফারেন্সিয়েটেড কন্ডিশনে যাওয়ার একটা শর্ট মানে অ্যাব্রিজ একটা ভার্সন আমি বললাম। এবার এগুলোকে আমি ডিটেলে বলবো, ওকে। কিন্তু দেখবি বি সেলের জিনিসগুলো একটু কমপ্লিকেটেড রাদার দেন টি সেলস। আচ্ছা, এবার বি সেল আমি বললাম যে বোন ম্যারোতেই জেনারেট করে, কিন্তু বিফোর বার্থ যখন মানে ফিটাল বোন ম্যারো ফুললি ফাংশনাল হয় না তখন কিন্তু ইয়ক স্যাক বা ফিটাল লিভারেও কিন্তু বি সেলের প্রোডাকশন হয় অ্যালং উইথ ফিটাল বোন ম্যারো। বাট আফটার বার্থ মানে বোন ম্যারো ফুললি যখন ফাংশনাল হয়ে যায় তখন বোন ম্যারো টেক ওভার করে নেয় পুরো জিনিসটাকে, ওকে। এবার দেখ এই জিনিসটা পরে আসবে, মানে এই জিনিসটা পরে আমি বোঝাবো, এখন এটাকে কনসিডার করতে হবে না। আগে দেখে নে যে বোন ম্যারোতে কীভাবে বি সেলটা প্রডিউস হয়। এবার সমস্ত সেলের মতো মানে লিম্ফয়েড সেলসের মতো বি সেলও লিম্ফয়েড স্টেম সেল থেকেই ডিফারেন্সিয়েট করে প্রডিউসড হয়, ওকে। এবং ফার্স্ট যে ডাইরেকশনটা পায়, মানে ফার্স্ট যে কি বলবো বি সেল লিনিয়েজের জন্য যে সেলটা তৈরি হয় সেটাকে প্রো বি সেলস বলে, ওকে, মানে প্রোজিনেটর বি সেলস, ওকে। এটাকে কিভাবে ডিস্টিংগুইশ করা যায়? এটাকে ডিস্টিংগুইশ করা যায় একটা সেল সার্ফেস মার্কার দিয়ে, সেটা হচ্ছে CD45R, ওকে। এই CD45R এই টার্মটা কিন্তু মনে রাখবি, এটা থেকে অনেক সময় কোশ্চেন দেয়। তো প্রো বি সেলসকে আমরা CD45R এই সেল সার্ফেস মার্কারটা দিয়ে রেকগনাইজ করতে পারি। এবার এটা অবভিয়াসলি জাস্ট একটা মানে আমাদের রেকগনিশনের জন্য তো প্রোটিন নয়, মানে এটা একটা ফাংশন করে, সেটা হচ্ছে এটা একটা টাইরোসিন ফসফেটেস, এর ডিফারেন্সিয়েশনের রোল আছে। অত ডিটেল মানে না জানলেও চলবে, বাট এইটুকু জেনে রাখ জাস্ট। এবার কি হয় যে বি সেল প্রলিফারেট করে উইদিন দ্য বোন ম্যারো, শ্যাফট অফ বোন ম্যারো, মানে বোন ম্যারোর আমরা জানি যে আমাদের যে লার্জ বোনসগুলো হয় তার মাঝখানের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু মানে হলো হয় এবং তার মধ্যে কিছু টিস্যু মানে স্পঞ্জ লাইক টিস্যু দিয়ে ওই জায়গাগুলো ফিল্ড আপ থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বোন ম্যারো আমরা বলি। মানে আমরা ওই খাসির মাংস খেলে ওই হাড়ের ভেতর থেকে যেটা মানে টেনে বের করে নিই ওটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বোন ম্যারো। ওই সফট ম্যাটারটা আমাদের বোনেও থাকে অবভিয়াসলি, এবং তাই জন্য মানে আমাদের ফিঙ্গার্সের যে এক্সট্রিমিটিসগুলো সেগুলো
দেখতে কিন্তু বোন ম্যারো থাকে না, সেগুলো কিন্তু সলিড বোনসই হয়। কিন্তু ধর মানে আমাদের যে আর্মসের যে বোনস বা লেগসের যে বোনস, সেগুলো কিন্তু হলো হয়, তাতে বোন ম্যারো থাকে। ওকে, তো এই বোন ম্যারোতে কি হয়, যে লিম্ফয়েড যে প্রোজেনিটর সেলস বা লিম্ফয়েড স্টেম সেলস, সেখান থেকে বি সেলস, প্রো বি সেলস তৈরি হয়। এবং এই প্রো বি সেলসের কি থাকে, সি কিট বলে একটা রিসেপ্টর থাকে। এবং বোন ম্যারো স্ট্রোমাল সেল কি করে, এই প্রো বি সেলকে নিউট্রিশনও দেয় এবং সার্ভাইভাল সিগন্যালও দেয়। কিভাবে, এই এসসিএফ বা স্টেম সেল ফ্যাক্টর বলে একটা লাইগ্যান্ড বোন ম্যারো স্ট্রোমাল সেলস প্রডিউস করে। ওকে, এই এসসিএফ কি করে, সি কিটের সঙ্গে ইন্টারাক্ট করে প্রো বি সেলকে একটা সার্ভাইভাল সিগন্যাল দেয়, যেটা কিনা একে সার্ভাইভ করতেও হেল্প করে এবং একে ফার্দার মানে ডিফারেন্সিয়েশনে এগিয়ে যেতে হেল্প করে। এই সি কিট আর এসসিএফ এই জিনিসটাও ভালো করে কিন্তু মনে রাখবি, এটা কে কোথায় এক্সপ্রেস করে সেটাও মনে রাখবি, এবং এর নেমগুলো অবভিয়াসলি মনে রাখবি, এবং কোন স্টেজে এক্সপ্রেস করে এবং কি ফাংশন সেটাও মনে রাখতে হবে। দাদা হুম। বলছি যে কি এই যে বোন ম্যারো, এটা কি এই যে ব্যাপারটা, এটা কি বোন ম্যারোর ভেতরেই হচ্ছে, মানে প্রোবি সেলকে যে এই দুটো রিসেপ্টর দিচ্ছে না সি, ও আর তাহলে VLA4 আর VCAM1 এর কি কাজ করলো? VLA4 and VCAM1 হচ্ছে, এগুলো হচ্ছে সেল অ্যাডিশন মলিকিউল। এগুলো জাস্ট মানে ওই লিম্ফয়েড যে প্রোজেনেটর সেলসটা বা লিম্ফয়েড স্টেম সেল, ওটাকে বোন ম্যারো স্ট্রোমাল সেলের সঙ্গে অ্যাটাচ করতে হেল্প করে। ও আচ্ছা, ঠিক আছে, কারণ ফার্স্ট ইন্টারাকশনটা দেখ, মানে এটা কিন্তু সেল টু সেল ইন্টারাকশন, ঠিক আছে। এই যে ফার্স্ট যে সার্ভাইভাল সিগন্যালটা পৌঁছচ্ছে এর কাছে, এটা সেল টু সেল ইন্টারাকশনের থ্রু দিয়ে হচ্ছে, তাই জন্য প্রথমে সেলটাকে অ্যাটাচ হতে হয় স্ট্রোমাল সেলের সঙ্গে, ঠিক আছে। এবার এটা কিন্তু একটাই সেলের জন্য দেখাচ্ছে, মানে জাস্ট স্টেজ ওয়াইজ দেখাচ্ছে বলে এরকম পরপর পরপর দেখাচ্ছে। একটা বোন ম্যারো সেলের মধ্যে কিন্তু মানে এরকম এগিয়ে এগিয়ে সেলগুলো গেলে তবেই এই ইন্টারাকশনগুলো হয় তা না, এটা জাস্ট একটা স্টেজ দেখাচ্ছে, স্টেজ ওয়াইজ দেখাচ্ছে বলে। এটা জাস্ট এখানে ইন্টারাক্ট করেই এই পুরো ঘটনাটা হতে পারে, ঠিক আছে। এইবার যখন এই প্রো বি সেলস এই সিগন্যালটা পেলো, দেন তখন এটা কি হয়, মানে প্রি বি সেলস কন্ডিশনের দিকে যায়। এবং এই প্রি বি সেলস কন্ডিশনে যাওয়ার জন্য আর একটা সিগন্যাল লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে IL-7, খুব ইম্পর্ট্যান্ট একটা সাইটোকাইন মানে বি সেল ডেভেলপমেন্টের জন্য। কারণ IL-7 যদি তুই নক আউট করে দিস মাইসের মধ্যে, তাহলে কিন্তু বি সেল প্রোডাকশন হয় না, বি সেল প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ওকে, এবং এটা এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে এক্সামে অনেক সময় দেয় যে এই বি সেল ডেভেলপমেন্টের জন্য কোন সাইটোকাইন ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে IL-7। এবং এই IL-7 এই প্রো বি সেলসের IL-7 রিসেপ্টরকে বাইন্ড করে। দেন কি হয়, দেন এই যে সেল টু সেল কন্ট্যাক্টগুলো, এগুলোর আর দরকার হয় না, তো এইগুলো তখন মানে এই বি সেল তখন এই রিসেপ্টরগুলোকে উইথড্র করে নেয়, মানে যেমন VLA4-কে আর এক্সপ্রেস করে না বা সি কিটকে আর এক্সপ্রেস করে না, এবং এই সেলটা তখন বোন ম্যারো স্ট্রোমাল সেলের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু তখনও ওর কিন্তু IL-7-এর ওপর একটা ডিপেন্ডেন্সি থাকে। সো এইটা এই মানে প্রি বি সেল স্টেজে গিয়ে যখন ফার্দার প্রলিফারেশন করে, তখন জাস্ট ও সিক্রেটেড IL-7-কে বাইন্ড করে, এবং সেটাই ওর কাছে একটা ফার্দার প্রলিফারেশন বা সার্ভাইভাল সিগন্যাল অ্যাজ এ কাজ করে, ঠিক আছে। এই প্রি বি সেলসটা দেন ফার্দার ইমম্যাচিউর বি সেলস প্রডিউস করে। এবং বি সেলসের ক্ষেত্রে এটা একটা টিপিক্যাল ব্যাপার, যে বি সেলসের ক্ষেত্রে বি সেল রিসেপ্টরটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিবডি, ঠিক আছে। মানে আমরা যেগুলোকে অ্যান্টিবডি বলে জানি এতদিন, সেগুলো হচ্ছে সিক্রেটেড অ্যান্টিবডি, মানে যেগুলো আমরা জানি যে এক্সট্রা সেলুলার স্পেসে কোনো কাজ করে বা ব্লাড স্ট্রিমে থাকে বা লিম্ফ মানে লিম্ফ সিস্টেমে থাকে,
সেগুলো হচ্ছে সিক্রেটেড অ্যান্টিবডি, সেগুলো মানে বি সেল রাদার প্লাজমা সেল সিক্রেট করে। কিন্তু বি সেলের যে রিসেপ্টরটা সেটাও কিন্তু একটা অ্যান্টিবডি, এবং সেই অ্যান্টিবডিটা কিন্তু মানে অ্যান্টিবডিগুলো মলিকিউলসগুলো ট্রান্সমেমব্রেন রিজিয়ন থাকে, তাই জন্য ওরা বি সেলসের সেল সারফেসে অ্যাটাচ করে থাকে, ঠিক আছে। এবং এই যে ইমেচিওর বি সেলস বা নায়েব বি সেলস, এর যে অ্যান্টিবডিটা মানে বা রিসেপ্টরটা হয় সেটা কিন্তু আইজিএম হয়, ঠিক আছে, মানে অলওয়েজ আইজিএম হয়। মানে এরকম না যে কিছু বি সেলস আইজিই তৈরি করে, কিছু বি মানে কিছু বি আইজিই এক্সপ্রেস করে, কিছু বি আইজি লেসে জি এক্সপ্রেস করে সেল সারফেসে, এরকম কিন্তু না, এটা অলওয়েজ আইজিএম হয়। এবং এটাও কোশ্চেনে আসে যে বি সেলসের যে রিসেপ্টর হয় সেটা কোন টাইপের অ্যান্টিবডি, ঠিক আছে। এবং যখন এই যে ক্লাস সুইচিংয়ের কথাটা এসেছিল এর আগে, তো সেটা হচ্ছে যে যখন এই ইমেচিওর বি সেলস একটা কোনো অ্যান্টিজেনকে এনকাউন্টার করে, তখন এর ম্যাচুরেশনের সময় মানে এই আইজিএম যেটা প্রডিউস হচ্ছিল সেটা মানে তখন সাপ্রেসড হয়ে গিয়ে অন্যান্য যে ফাংশনাল বা যে অ্যান্টিবডি প্রডিউস করা দরকার, মানে ই প্রডিউস করা হলে ই বা এ প্রডিউস করা হলে এ, সেটা প্রডিউস করে, সেটাকেই ক্লাস সুইচিং বলে। মানে এমটা তো একটা ক্লাস অফ অ্যান্টিবডি, তাই জন্য এম থেকে যখন ধর ই প্রডিউস হচ্ছে সেই জন্য সেটাকে ক্লাস সুইচিং বলে, মানে ক্লাসটাকে সুইচ করছে। কি করে করে অতটা মানে জানার দরকার নেই, কারণ সেটা এক্সামে আসে না। তো সেটা কেউ জানতে চাইলে একটু পড়ে নিস, বা আমি যখন অ্যান্টিবডি স্পেশালি জাস্ট অ্যান্টিবডি চ্যাপ্টারটা পড়াবো তখন আমি হালকা করে জিনিসটা বলে দেবো, ঠিক আছে। এই সমস্ত জিনিস এখানে লেখা আছে যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। এবার এই যে আইজিএমটা প্রডিউস হচ্ছে মানে নায়েব বি সেলসের সেল সারফেসে, এটা কি করে প্রডিউস হয় সেটা অবভিয়াসলি ইমিউনোগ্লোবুলিন যে জিন রিঅ্যারেঞ্জমেন্ট হয় মানে ভিডি যে রিকম্বিনেশন, সেটা থ্রু দিয়েই হয়। তো ওটা এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি সেখানে যাচ্ছি না। জাস্ট দুটো জিনিসের নাম মানে দুটো জিনিসের কথা বলবো, সেগুলো একটু মনে রাখিস। একটা হচ্ছে RAG1 অ্যান্ড RAG2 যে রিকম্বিনেন্স এনজাইমগুলো, মানে যখনই এই যে মিউটেশনগুলো তৈরি করতে হয় জিনসে বা এই ধরনের রিকম্বিনেশনগুলো করতে হয় মানে টি সেল বা বি সেলে, তখন এই রিকম্বিনেন্স এনজাইমগুলো কিন্তু খুবই এসেনশিয়াল। RAG1 RAG2 এই এনজাইমগুলোকে যদি নকআউট করে দেওয়া যায় মাইসে, তাহলে কিন্তু মাইসের মানে মাইস ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, ঠিক আছে। মানে ইমিউনো কম্প্রোমাইজড মাইস যদি তৈরি করতে হয় তাহলে এখন কি করে, এখন নিউড মাইস অতটা আর মানে কি বলবো ইউজ করে না, মানে ইন্ডিয়াতে এখনো ইউজ করে বিভিন্ন ল্যাবে, বাট বিদেশে মানে যেখানে ভালো ল্যাব যেগুলো বড় ল্যাব, তারা খুব একটা নিউড মাইস ইউজ করে না। এবং আমি এটা জিজ্ঞেস করবো কেন নিউড মাইস ইউজ করে না, তারা কি করে স্কিড মাইস ইউজ করে, সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজ বা সিভিয়ার ইমিউনো ডেফিসিয়েন্ট মাইস। তো ওদের এই RAG1 আর RAG2টা নকড আউট থাকে। এবার বলতো কেন নিউড মাইস এখন আর ইউজ করে না, তার কি কারণ থাকতে পারে? মানে নিউড মাইস ইউজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, নিউড মাইস কি জিনিস সেটা জানিস? কেউ কেউ জানিস না? আচ্ছা, নিউড মাইস হচ্ছে, হ্যাঁ, থাইরয়েড বেসিক্যালি থাইমাসটা রিমুভ করে, ঠিক আছে। নিউড মাইসের থাইমাসটা রিমুভ থাকে। এবার নিউড মাইসের প্রবলেমটা কোথায়? থাইমাস তো রিমুভ করে দিল, তাহলে তো সেটা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাবে। না, থাইমাস রিমুভ করলে তো পুরোপুরি ইমিউনো কম্প্রোমাইজড কি করে হচ্ছে? কেন কিনা তখন আমরা বি সেলটা পাবো না, বাট টি সেল
না উল্টো আমাদের বললি, T cell, টি সেলসটা পাবো না, বি সেলসটা পাবো। হ্যাঁ হ্যাঁ, তো এটাই একটা মানে প্রবলেম ছিল নিউড মাইসের, যে ওটা পুরোপুরি ইমিউনো কম্প্রোমাইজড হতো না, মানে টি সেলটা পেতাম না কিন্তু বি সেল প্রোডাকশনটা হতো, ঠিক আছে, কারণ বি সেল ডেভেলপমেন্ট থাইমাসের উপর ডিপেন্ড করে না। এবং এটা অনেক সময় কিন্তু কোশ্চেনে দেয় যে নিউড মাইস মানে কি পুরোপুরি ইমিউনো কম্প্রোমাইজ, না তার কোনটা ডেভেলপ করে কোনটা করে না, এটার উপর একটা কোশ্চেন দেয় অনেক সময়, ঠিক আছে। কিন্তু এই যে র্যাগ 1 আর র্যাগ 2 যদি নক আউট করে দিস তাহলে কিন্তু দুটোই হবে না, মানে বি সেলের ক্ষেত্রে আইজি জিন রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, আর টি সেলের ক্ষেত্রে টিসিআর এ জিন রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। তো এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে টি সেলও পাবো না, বি সেলও পাবো না, মানে ফুললি ইমিউনো কম্প্রোমাইজড হবে। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাক্রোফাজ থাকবে বা ওইগুলো থাকবে, ম্যাক্রোফাজ ন্যাচারাল কিলার ওই সেলসগুলো থাকবে, বাট ওরা অতটা মানে ওরা ইনেট ইমিউনিটি কনফার করে, বাট সেটা মানে সাফিসিয়েন্ট হয় না অ্যাডাল্ট লাইফে, তাই জন্য ওটাকে ইমিউনো কম্প্রোমাইজড র্যাক 1 আর ধরা যায়। র্যাক 2, হুম। বলছি র্যাক 1 আর র্যাক 2 যদি রিমুভ করে দিই তাহলে বি সেলস যেরকম কিছুই প্রোডাকশন হবে না, টি সেলস এর কোন মানে টি সেল কেন প্রোডাকশন হবে না? কারণ টি সেলের যে মানে সেক্ষেত্রেও যে টিসিআর মানে টি সেল রিসেপ্টরের যে রিঅ্যারেঞ্জমেন্টটা, সেটা তো র্যাক 1 এন্ড র্যাক 2 এর উপর ডিপেন্ড করে না, তো সেটা তো হবে না। মানে টি সেলসের প্রথমে কি থাকে, প্রি টিসিআর থাকে, ঠিক আছে, সেটা তো মানে যখন টি সেল ম্যাচিওর করে সেটাও ম্যাচিওর করে, তো সেটা হবে না। তো সেই জন্য টি সেলও প্রোডাকশন হবে না, মানে টি সেল প্রোডাকশন হবে না মানে ম্যাচিওর টি সেল প্রোডাকশন হবে না। আচ্ছা, আর একটা এনজাইমের কথা বলছি, সেটাও এই ধরনের মানে জিন রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই টার্মিনাল ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ট্রান্সফারেজ, ঠিক আছে, টিডিটি। জাস্ট এইগুলো একটু মাথায় রাখ, এনজাইমগুলো। ওকে, এই সব এত কিছু মনে রাখতে হবে না, মানে এইগুলো পড়ার কোনো দরকারই নেই, এই যে পুরো ফিগারটা যা বুঝিয়েছে। জাস্ট একটা জিনিস এখানে একটুখানি আমি বলি, কারণ এটা পরে আবার আসবো আমি জিনিসটা নিয়ে, যে এই যে লিম্ফয়েড স্টেম সেলস, সেখান থেকে কিন্তু এই জিন রিঅ্যারেঞ্জমেন্টটা স্টার্ট হয়ে যায়, মানে যখন সেটা ওই স্ট্রোমাল সেলের সঙ্গে বাইন্ড করে সার্ভাইভাল সিগন্যালটা পায় এবং প্রোবি সেলসে কনভার্টেড হয়, তখন কি হয়, প্রথমে এই আইজি আলফা অ্যান্ড বিটা মানে এক্সপ্রেস করে। এই আইজি আলফা বিটা কিন্তু মানে অ্যান্টিবডির পার্ট নয়, এটা একটা মানে টি সেলের যেরকম কো রিসেপ্টর ছিল, এটা অনেকটা বা এটা অনেকটা ওরকমই বি সেলের ক্ষেত্রে, ঠিক আছে। এটা নিয়ে আমি পরে আবার আসবো, মানে এটা নিয়ে ডিটেলে বলার ব্যাপার আছে, বাট এখানে যে প্রো বি সেল থেকে যখন প্রি বি সেলস তৈরি হয়, তখন এই যে প্রি বিসিআর তৈরি হয়, যেরকম প্রি টিসিআর ছিল সেরকমই প্রি বিসিআরও তৈরি হয়। মানে প্রি বিসিআর এর কি থাকে, ফাংশনাল একটা হেভি চেন থাকে, কিন্তু লাইট চেনগুলো তখনও পুরোপুরি তৈরি হয় না, ঠিক আছে। ফাইনালি যখন ইমেচিওর বি সেল তৈরি হয়, তখন ফুললি ফাংশনাল বি সেল রিসেপ্টর তৈরি হয়, যেটা আইজিএম, অ্যান্ড তার সাথে এই আইজি আলফা অ্যান্ড বিটা থাকে, ঠিক আছে। এবং সেটা দেন নাইভ বি সেলস হয়ে বেরিয়ে আসে লিম্ফ নোডে গিয়ে ম্যাচিওর বি সেলস তৈরি করে। ওকে, এবং ম্যাচিওর বি সেলসে যখন ক্লাস সুইচিং হয়, তখন কিন্তু দেখ ও আইজিএম প্রডিউস তো করছে, মানে আইজিএমটা সাপ্রেসড হয়ে যায় তখন, কিন্তু অ্যান্টিজেন স্পেসিফিক যে অ্যান্টিবডি
সে এখানে আইজিডি দেখিয়েছে, আইজিজিও হতে পারে, সেগুলো কিন্তু এক্সপ্রেস করতে শুরু করে তখন সেল সারফেসে। এবং অবভিয়াসলি যদি এটা প্লাজমা সেল হয়ে যায় তখন এই অ্যান্টিবডিটাই ও সিক্রিট করবে, আর মেমোরি সেল হলে এই অ্যান্টিবডিটা ও সেল সারফেসে থাকবে। নেক্সট টাইম যখন সেম অ্যান্টিজেনকেও এনকাউন্টার করবে তখন যেহেতু খুব হাইলি অ্যান্টিজেন স্পেসিফিক একটা অ্যান্টিবডিও এক্সপ্রেস করছে তখন, তাই জন্য খুব কুইকলি অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করতে পারবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে যে যেমন প্রি টিসিআর ইম্পর্টেন্ট ছিল টি সেল ডেভেলপমেন্টের জন্য, তেমন প্রি বিসিআর মানে বি সেল রিসেপ্টরও কিন্তু বি সেল ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এবার প্রি বিসিআরটা কী জিনিস, দেখ এই যে আমি বলেছিলাম ফাংশনাল হেভি চেন থাকে কিন্তু লাইট চেনটা তখনও পুরোপুরি মানে ফাংশনাল লাইট চেন তৈরি হয় না, তো এটাকে সারোগেট লাইট চেন বলে। সারোগেট কথাটার মানে আই থিঙ্ক তোরা জানিস, সারোগেট মাদার বলে, মানে কারোর যদি না জানা থাকে বলতে পারিস। আচ্ছা আই গেস সবাই জানিস সারোগেট ব্যাপারটা কি হয়। তো সারোগেট লাইট চেন থাকে, এই যতক্ষণ না ফাংশনাল লাইট চেন তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে সাপোর্ট করে। এবার এর কাজ কি, এই প্রি বিসিআর মানে বিসেল রিসেপ্টরটা কেন দরকার হলো, কারণ এই প্রি বিসিআরটা কি করে স্ট্রোমাল সেল কিছু মানে যে বোন ম্যারো স্ট্রোমাল সেল, সে কিছু সেল লাইগ্যান্ড মানে এক্সপ্রেস করে যেগুলো এটার সঙ্গে বাইন্ড করে। বাইন্ড করলে কি হয়, ও তখন এই যে হেভি চেনের যে প্রোডাকশনটা সেটারকে বন্ধ করে দেয়, কারণ হেভি চেনটা অলরেডি প্রডিউসড হয়ে গেছে, ঠিক আছে, বন্ধ করে ও ইন্ডিউস করে হচ্ছে লাইট চেনের রিঅ্যারেঞ্জমেন্টটা। এটাকে অ্যালিলিক এক্সক্লুশন বলে, ঠিক আছে, এই টার্মটা একটু মনে রাখবি। কে জয়েন করলো? আচ্ছা তথাগত আমি আজকে বিসেল ডেভেলপমেন্ট পড়াচ্ছি, তো তুই ইনিশিয়ালি হয়তো একটু অসুবিধা হবে ফলো করতে, কারণ আমি কিছুটা পড়িয়ে দিয়েছি অলরেডি, বাট তোর কোথাও পরে প্রবলেম হলে আমাকে বলিস, আমি আবার একটু রিপিট করে দেবো। বাট আমি রেকর্ড করছি তো ঠিক আছে, অসুবিধা হবে না, আগের জিনিসগুলো পেয়ে যাবি। আচ্ছা তো যেটা বলছিলাম যে যখন এই সিগন্যালটা পায় তখন একটা অ্যালিলিক এক্সক্লুশন হয়। অ্যালিলিক এক্সক্লুশন মানে এই যে হেভি চেনের জন্য যে জিন্সগুলো অ্যালিলসগুলো সেগুলোকে এক্সক্লুড করে ও তখন মানে লাইট চেনের যে অ্যালিলগুলো বা জিন্সগুলো তার উপর কাজ করে। অ্যালিলিক এক্সক্লুশনের পাশে কোশ্চেন মার্ক দেওয়া কেন? কোশ্চেন মার্ক দেওয়া তার কারণ হচ্ছে যে মানে এখনো একটু কনফিউশন আছে যে এই যে অ্যালিলিক এক্সক্লুশনটা হয় সেটা এই স্ট্রোমাল সেলের সেল লাইগ্যান্ডের যে মানে সিগন্যালটা আসে সেটার জন্যই হয় নাকি এমনি ওটা হতো, ঠিক আছে। বাট মোস্টলি যেটা মানে মানা হয় সেটা হচ্ছে এই যে প্রিবিসিয়ার যে সিগন্যালটা পায় তার জন্যই এই অ্যালিলিক এক্সক্লুশনটা হয়। ওকে, এবং তারপরে প্রিবিসিয়াল থেকে এই জিন মানে লাইট চেনের যে অ্যালিলিক রিঅ্যারেঞ্জমেন্টটা বা জিন রিঅ্যারেঞ্জমেন্টটা সেটার পরে ফাংশনাল লাইট চেন তৈরি হয়, ঠিক আছে। এবং সেটা দেন ফার্দার যখন অ্যান্টিজেনের সঙ্গে ক্রস লিঙ্ক করে তখন ডিসাইডেড হয় যে ওটা সার্ভাইভ করবে না করবে না। এবং এগেন ওটা টি সেলের মতোই যে যদি কোনো অ্যান্টিজেনের সঙ্গেই বাইন্ড না করে তাহলেও সার্ভাইভ করবে না, আবার কোনো অ্যান্টিজেনের সঙ্গে যদি খুব স্ট্রংলি বাইন্ড করে তাহলেও সেটা সার্ভাইভ করে না, মানে সেটা ধরে নেওয়া হয় যে তাহলেও সেলফ অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে। সেটা ম্যাচুরেশনে আবার বলবো আমি। যেগুলো মিডিয়াম পোটেন্সিতে বাইন্ড করে তারা সার্ভাইভ করে।
ঠিক আছে? এই জিনিসটা পড়ার দরকার নেই, নকআউট এক্সপেরিমেন্টস আইডেন্টিফাইড এসেনশিয়াল ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, ঠিক আছে? এইগুলো পড়ার দরকার নেই, জাস্ট একটু মানে জাস্ট টাচ আপ করে যাচ্ছি জিনিসটাকে, যে বি সেল ডেভেলপমেন্টের জন্য এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। ওকে, E2A, এই EBF, BSAP অ্যান্ড SOX4, এইগুলোতে খুব একটা কোশ্চেন আসে না, জাস্ট একবার মানে যখন রিভাইজ করবি একবার জাস্ট দেখে যাবি, যদি কোনো কারণে দিয়ে দেয়। আচ্ছা, এই এবার সেল সারফেস মার্কার্স আইডেন্টিফাই ডেভেলপমেন্টাল স্টেজেস, এবার এটা একটা কিন্তু মানে বেসিক নর্ম ইন আ সেন্স, যখনই মানে এই ইমিউনোলজি ফিল্ডটা এমন যে ইমিউনোলজি মানে তোরা যারা ল্যাবে কাজ করছিস অলরেডি, তারা ফ্যাক্স কে করছিস? করেছিস কখনো? ফ্যাক্স করিনি, কিন্তু ফ্যাক্স দেখেছি। ফ্যাক্স দেখেছিস মানে যেরকম ভাবে তোমার 4টে কোয়াড্রেন্টে গ্রাফে, একটাতে গেট, একটাতে হয়ে যাচ্ছে তোমার মানে 3টে, আরো রেস্ট অফ দ্য 3টে কোয়াড্রেন্টে যেরকম ভাবে সেলগুলো স্ক্যাটার করো, ওইটা দেখেছি, মানে নিজে হাতে করেছি বা প্রেডিক্ট করতে পারি ওরকম নয়। আচ্ছা, এই ইমিউনোলজি ফিল্ডটা এমন একটা ফিল্ড যেটা কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট অন ফ্যাক্টস। মানে যেমন ধর ট্রান্সক্রিপশনের ফিল্ড দুটো মেন টেকনিকের ওপরে, মানে ব্রেড অ্যান্ড বাটার টেকনিকের ওপরে ডিপেন্ড করে। একটা যেমন আমাদের ল্যাব, যেমন যারা মানে বায়োকেমিস্ট্রি পার্টটা মোস্টলি ডিল করে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরসগুলো নিয়ে বেশি কাজ করে, তারা ওয়েস্টার্ন ব্লট মানে সেল ট্রান্সফেকশন অ্যান্ড ওয়েস্টার্ন ব্লট এই ব্যাপারটার ওপরে মেনলি ডিপেন্ড করে, ঠিক আছে? ওয়েস্টার্ন ব্লট করে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার দেখায়। আর যারা ধর জিনোমিক্স লেভেলে কাজ করে, ট্রান্সক্রিপশন ল্যাব কিন্তু জিনোমিক্স লেভেলে কাজ করে, তারা সিকোয়েন্সিং বেসড টেকনিক্সের ওপরে বেশি ডিপেন্ড করে, মানে চিপসেক বা আরএনএ সেক, এই ধরনের সেক টেকনিক্সের উপরে বেশি ডিপেন্ড করে। কিন্তু ইমিউনোলজি এমন একটা ফিল্ড, এটা কিন্তু খুব বেশিভাবে ফ্যাক্টসের উপর ডিপেন্ড করে। এবং ফ্যাক্টসের উপর এই কারণে ডিপেন্ড করে, কারণ ইমিউনোলজির যে সেলসগুলো, ঠিক আছে, মানে যে ইমিউন সেলসগুলো, তার প্রচুর ভ্যারিয়েন্টস আছে, এবং ভ্যারিয়েন্টসগুলো ইন্টারচেঞ্জেবল। মানে এই যে টি সেল বলি আমরা, টি সেলের প্রচুর ভ্যারিয়েন্টস আছে। মানে তোদের এই লেভেলে জাস্ট তোরা জানছিস যে হ্যাঁ ঠিক আছে, টি হেল্পার সেল আছে, টি কিলার সেল আছে, এবং টি রেগুলেটরি হয়তো তোরা কেউ কেউ জানিস, বাট এদেরও বিভিন্ন রকম সাবটাইপ আছে, এবং সেগুলোকে রেকগনাইজ করতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে যে তাদের যে সেল সারফেস মার্কার সেটাকে আইডেন্টিফাই করো, এবং ফার্দার যখন কোনো একটা মিক্সচার অফ সেলস থেকে আইডেন্টিফাই করতে হবে, তখন ফ্যাক্স করতে হয়, ঠিক আছে? ফ্যাক্স করে এই সেলগুলোর পার্সেন্টেজ জানা যায়, বা বিভিন্ন রকম এদের কি ফাংশন হচ্ছে না হচ্ছে এগুলো সব জানা যায়। তো তাই জন্য ফ্যাক্স খুবই মানে ফ্যাক্স বেসিক্যালি ব্রেড অ্যান্ড বাটার টেকনিক ইমিউনোলজির ক্ষেত্রে। তো ইমিউনোলজিতে তাই জন্য দেখবি প্রত্যেকটা চ্যাপ্টারই যে কোনো সেলের যখন কথা আসবে, তখন এই সেল সারফেস মার্কারের কথাটা আসে, যে কোনো সেলকে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে সেল সারফেস মার্কার দিয়ে আইডেন্টিফাই করা যায়। যেমন যদি টি কিলার সেলকে আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে CD8 একটা খুব ভালো মার্কার, টি হেল্পার সেল হলে CD4 খুব ভালো মার্কার, বি সেলস হলে যেমন এর অনেক রকমের মার্কার আছে। এবার বি সেলসকে CD19 দিয়ে রেকগনাইজ করা যায়, ঠিক আছে, CD24 দিয়ে রেকগনাইজ করা যায়, এরকম অনেক মার্কার আছে বি সেলসের। বাট এইগুলো যে দেবেই আমি তা বলছি না, আমি জাস্ট বলা মানে একটুখানি জানানোর জন্য বলে রাখছি, এগুলো পরেও আসবে, তো এমনি তোরা জানবি এবং মনে থাকবে। শুধু একটা জিনিস আবারও বলছি, যখন প্রি বি সেলস কন্ডিশনে থাকে, ইমেচিওর কন্ডিশনে থাকে,
তখন এই CD43, সরি এটা না, এই সিকিট আর হ্যাঁ CD43 এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রি বি সেল স্টেজে। এবার মানে টি সেলের ক্ষেত্রে একটা স্মল পার্সেন্টেজ অফ টি সেলস বলেছিলাম যে পেরিফেরিতে মোস্টলি থাকে ওরা এবং রিসাইড করে, এবং সেটা হচ্ছে গামা ডেল্টা টি সেলস। সেরকম বি সেলের ক্ষেত্রেও মানে একটা সাবসেট আছে যেটা মাইনর সাবসেট, যেটাকে B1 টাইপ অফ বি সেলস বলে, ঠিক আছে, B1 বি সেলস বলে, এবং সেটা মার্কড হয় হচ্ছে এই CD5 সেল সারফেস মার্কারটা দিয়ে, ঠিক আছে। এইটা একটু মনে রাখবি, ঠিক আছে, এটা দেওয়ার চান্স থাকে। তো B1 বি সেলসকে রেকগনাইজ করা যায় CD5 মার্কার দিয়ে, এবং এটা খুব কম পার্সেন্টেজে থাকে, মানে 5% থাকে, এবং এরা ফিটাল লাইফে অবভিয়াসলি মানে বোন ম্যারো থেকেই পুরোটা তৈরি হয়, এবং তারপরে গিয়েও মানে বোন ম্যারো থেকেই তৈরি হয়, কিন্তু এরা মানে মেইন যে বি সেলসটা, আমাদের মেইন যে বি সেলের পপুলেশন তার আগেই তৈরি হয়, ঠিক আছে। মানে আমাদের মানে ফিটাল লাইফে যখন বি সেলস মানে আমাদের যে B2 বি সেলস মানে বেসিক্যালি যেটা মেজর গ্রুপ অফ বি সেলস, সেটা যখন তৈরি হওয়া শুরু হয়, এই স্মলার সাবসেটটা তার আগেই প্রডিউস করা শুরু করে দেয়, ওকে। এবং এর একটা পিকুলিয়ারিটি হচ্ছে, যেমন গামা ডেল্টা টি সেলস কি করে যে মানে নন প্রোটিন যে অ্যান্টিজেনগুলো, গ্লাইকোপ্রোটিন মানে কার্বোহাইড্রেট বা লিপিড, এদেরকে মোস্টলি রেকগনাইজ করতে পারে বা বেটার রেকগনাইজ করে। এই B1 বি সেল পপুলেশনটাও কিন্তু নন প্রোটিন অ্যান্টিজেনকে বেটার রেকগনাইজ করে, ঠিক আছে। প্রোটিন অ্যান্টিজেনকে ভালো রেকগনাইজ করতে পারে না, কিন্তু কার্বোহাইড্রেটকে খুব ভালোভাবে রেকগনাইজ করতে পারে। তো এই বি সেল আর টি সেলের দুটোরই একটা মানে দুটো হ্যান্ডেরই একটা স্মল ইউনিট থাকে, স্মল আর্সেনাল থাকে, যারা কিনা আমাদের মানে এই যে নন প্রোটিন যে অ্যান্টিজেনগুলোকে ডিল করতে হয় সেগুলোর সাথে ডিল করে। তো এদের যদিও অ্যামাউন্টটা আমাদের বডিতে খুবই কম, কিন্তু এদের কিন্তু মানে ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় অনেক রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়া কি করে, নিজেদেরকে মানে শিল্ড করার জন্য, ইমিউন সিস্টেম থেকে শিল্ড করার জন্য কি করে, কার্বোহাইড্রেট বা লিপিড দিয়ে মানে নিজেকে ঢেকে নেয়, ঠিক আছে। তো তাই জন্য প্রোটিনসগুলো এক্সপোজড হয় না সবসময়, তাই জন্য অনেক সময় এই যে ইমিউন সিস্টেমের যে মেজর আর্মস, তাদের থেকে এরা কিন্তু ইভেট করতে পারে, কিন্তু এই যে মাইনর আর্মস যেটা রয়েছে ইমিউন সিস্টেমের, তারা কিন্তু এদেরকে রেকগনাইজ করতে পারে। তো তাই জন্য এরাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটা পরে ম্যাচুরেশনে আবার আসবে, এখানে ছোট করে বলে দিই। সেটা হচ্ছে যে টি সেলের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে দুটো সিলেকশন হয়, একটা পজিটিভ সিলেকশন, একটা নেগেটিভ সিলেকশন, ঠিক আছে। নেগেটিভ সিলেকশনটা কি ছিল, কেউ একটা বল। যে কেউ বলতে পারিস, মানে টি সেলের ক্ষেত্রে নেগেটিভ সিলেকশনটা কি ছিল? দাদা সেলফ এমএইচসি আর সেলফ অ্যান্টিজেনের এগেইনস্ট। মানে কি হয় সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে হলে? তাদেরকে ডিলিট করে দেয়। হ্যাঁ, এবার সেলফ এমএইচসি না,
সেলফ অ্যান্টিজেন, মানে সেলফ এমএইচসি হলে তো পজিটিভ সিলেকশন হবে। আর শুধু সেলফ এমএইচসি হলে পজিটিভ সিলেকশন, আর যাদের সেলফ অ্যান্টিজেন যারা নিয়ে থাকে তাদেরকে ডিলিট করে হ্যাঁ, দেয় নেগেটিভ। সেটা নেগেটিভ সিলেকশন। তো বি সেলসের ক্ষেত্রেও একটা সিমিলার স্ক্রুটিনির মধ্যে দিয়ে বি সেলস মানে পাস করে, যে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে যদি বি সেলফ মানে তাদেরকে অটো অ্যান্টিবডি বলা হয়, সেক্ষেত্রে অটো অ্যান্টিবডি এক্সপ্রেস করে, তাহলে তারাও সাবসিকুয়েন্টলি এলিমিনেটেড হয়ে যায়, যেটাকে এখানে একটা নেম দেওয়া হয়েছে ক্লোনাল ডিলিশন। বাট এটা সিমিলার, এই নেগেটিভ সিলেকশনটা সিমিলার টু টি সেলস, মানে টি সেলের যে নেগেটিভ সিলেকশন। এবং এখানেও ইন্টারেস্টিংলি দেখ 90% সেলস কিন্তু এইভাবে এলিমিনেটেড হয়ে যায়। তো আমাদের বডি মানে ম্যামালিয়ান সিস্টেম, মানে সিস্টেম এই ইমিউন সিস্টেমকে মেনটেন করার জন্য কিন্তু প্রচুর এনার্জি লাগে, ঠিক আছে, প্রচুর এনার্জি লাগে এবং প্রচুর টাইম এন্ড এনার্জি ইনভেস্ট করতে হয় ম্যামালিয়ান কোন একটা বডিকে। তো তাই জন্য যখন আমরা খুব স্ট্রেস নিই, ঠিক আছে, ক্রনিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, এই ধর মানে কেউ ধর কোনো একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে কাজ করছে বা ইভেন পিএইচডি করছে, মানে তোরা তো এরপরে পিএইচডিতে ঢুকবি, তো পিএইচডিতেও প্রচুর প্রেশার আছে। তো যখন আমরা এরকম কোন একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক রাত জেগে কাজ করছি, তখন কি হয়, যেহেতু মানে, এবং আমি গ্লুকোকর্টিকয়েডের দিকটা যাচ্ছি না, ওটা একটা অবভিয়াসলি ওটা একটা দিক, বাট যেহেতু আমরা যখন স্ট্রেস নিচ্ছি তখন বডিকে তো মানে সেই স্ট্রেস যে কারণে নিচ্ছি সেই কারণটাকে আগে টেক কেয়ার করতে হয়, মানে আমরা সেটা বডিকে দিয়ে করাচ্ছি, তো সেটার জন্য অনেক টাইম এন্ড এনার্জি ইনভেস্ট করতে হয়, প্রপারলি ঘুম হয় না যখন স্ট্রেস নিই, বা কাজ করার জন্য হয়তো ঘুমাচ্ছি না প্রপারলি, তো তখন বডি সেই রেস্ট পাচ্ছে না। তো তখন কি হয়, সেই কারণে দেখবি অনেক সময় শরীর খারাপ হয় বা সর্দি কাশি হয়, সেটার কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে যে যেহেতু বডিকে প্রচুর এনার্জি মানে সেই স্ট্রেসটাকে মিটিগেট করার জন্য ইনভেস্ট করতে হয়, বডি কিন্তু ইমিউন সিস্টেমকে মানে কি বলবো অ্যাক্টিভ রাখার জন্য অতটা এনার্জি দিতে পারে না, সেই জন্য ইমিউন সিস্টেম কিন্তু তখন কম্প্রোমাইজড হয়। এবং যারা মানে অনেক বেশি স্ট্রেস নেয় মানে এবং সেটা কন্টিনিউ করে অনেক দিন ধরে বা মাস ধরে, তাদের কিন্তু মানে ইমিউনিটির সিভিয়ার প্রবলেম হয় অনেক সময়, ঠিক আছে, ইমিউন সেল কাউন্ট কমে যায়, অনেক রকমের প্রবলেম হয়। এবং এর সাথে আরেকটা কারণ আছে, মানে সেটা হরমোনাল, সেটা হচ্ছে যখন আমরা স্ট্রেস নিই, এবং এটা একটু মাথায় রাখি, সেটার থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়, যখন আমরা স্ট্রেস নিই তখন গ্লুকোকর্টিকয়েড সিক্রিট করে আমাদের বডি। এই গ্লুকোকর্টিকয়েড সিক্রিট করে হচ্ছে মানে অন্য কারণে, মানে সেটা হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েড ক্যাটাবলিক হরমোন, তো স্ট্রেস নিতে গেলে তো অনেক এনার্জি ইনভেস্ট করতে হয়, তো সেই এনার্জিটা প্রোডাকশনের জন্য বিভিন্ন যে আমাদের যে গ্লাইকোজেন বা অন্যান্য ফ্যাট মলিকিউলস যেগুলো রয়েছে, মানে এনার্জি যে স্টোর, সেটাকে ইউটিলাইজ করার জন্য এই হরমোনটা সিক্রিটেড হয়। কিন্তু এই হরমোনটার আবার একটা পিকুলিয়ারিটি আছে, মানে এটা একটা ডাবল এজেড সোর্ডের মতো, ঠিক আছে, ডাবল এজেড সোর্ড কেন, তার কারণ হচ্ছে এটা কি করে, এটা ইমিউন সেলসের অ্যাপোপ্টোসিস করে, ঠিক আছে, মানে এই যে বি সেল টি সেল এদের অ্যাপোপ্টোসিস করে। তো সেই কারণে মানে যে ইন্ডিভিজুয়াল স্ট্রেস নিচ্ছে সে কিন্তু মানে ইমিউনিটির দিক থেকে কম্প্রোমাইজড হয়, ওকে। তো তাই জন্য যতটা সম্ভব কম স্ট্রেস নেওয়া ভালো, বা যদি স্ট্রেস নিতেই হয় তাহলে এমন কিছু মানে ফুড রেজিম মেনটেন করা দরকার যেটা ইমিউনিটিকে বুস্ট আপ করে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার যেটা মাথায় রাখা উচিত।
এটা একটা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন নেগেটিভ সিলেকশনের। এটা তোরা একটু দেখিস, এটা সিমিলার টু টি সেলস, ঠিক আছে? এটা আমি আর ডিটেলে যাচ্ছি না। যদি কারোর এই জায়গাটা বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে পরে বলবি, আমি বলে দেবো। এটা খুব সিম্পল। আমি এবার একটা ইম্পর্টেন্ট জায়গা টাচ আপ করি, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে সেলফ রিঅ্যাক্টিভ বি সেলসকে এলিমিনেট করে দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে এলিমিনেট করে দেওয়া হয় না, একটা চান্স দেওয়া হয় তাদেরকে নিজেকে শুধরে নেওয়ার। তো সেটাই কি হয় যে একটা যে চান্স সেই বি সেলটা পাচ্ছে, সে কি করে, সে মানে ইমিডিয়েটলি ডিলিটেড না হয়ে আবার নিজের যে র্যাগ 1 and র্যাগ 2 সেটাকে আপরেগুলেট করে, ঠিক আছে, এক্সপ্রেস করে। এবং কি হয় যে ফার্দার যে লাইট চেন তার রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে, আবার র্যান্ডামলি রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর যে মানে ফার্দার ফাংশনাল যে বিসেল রিসেপ্টরটা তৈরি হয়, সেটা দেন এগেন তার স্ক্রুটিনি হয়, ঠিক আছে। সেই স্ক্রুটিনিতে যদি সে পাস করে, মানে সেলফ অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড না করে, ভালো কথা, সে সার্ভাইভ করবে। যদি সে এগেন মানে দেখা যায় যে একই রকম মানে আবার ওরকম মানে সেলফ অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারাক্ট করছে এবং স্ট্রংলি ইন্টারাক্ট করছে, তখন কিন্তু তাকে এলিমিনেট করে দেওয়া হয়, মানে তার পেছনে আর সময় নষ্ট করা হয় না, ঠিক আছে। কিন্তু এই যে একটা চান্স দেওয়া হয়, এই জায়গাটা একটু কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখবে। এখান থেকে অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। আচ্ছা, এবার মানে বিফোর আই গোয়িং টু যে বি সেলস কি করে, হাউ দে প্রলিফারেট, মানে গেটস অ্যাক্টিভেটেড অ্যান্ড প্রলিফারেট, মানে তোদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিজেনটা কীরকম হয় বি সেলের ক্ষেত্রে, মানে সেটা থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন হয় নাকি থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন হয়। এবং এই থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন বা থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এর যে ডিফারেন্সেসগুলো, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং ডিবিটিতে একটা কোশ্চেন অ্যাটলিস্ট দেয় এই জায়গা থেকে, ঠিক আছে। তো এই ডিফারেন্সেসগুলো একটু ভালো করে মনে রাখবি। এখানে একটা টেবিল বানিয়ে দিয়েছে, আমি আগে একটু ডিটেলে জিনিসটা বলে দিই এখান থেকে, তারপরে আমি টেবিলটা একবার দেখিয়ে দেব, ঠিক আছে। তো এই থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্ড থাইমাস ইন্ডিপেন্ডেন্টের মানে কি? তো আমরা এর আগে দেখলাম, মানে দেখেছি যে টি সেলের, যখন টি সেল পড়েছি তখন আমি বলেছি যে বি সেল যখন অ্যাক্টিভেটেড হয় তখন কি হয় যে একটা সিগন্যাল আসে হচ্ছে মানে ওর যে রিসেপ্টর, মানে যে অ্যান্টিবডি, সেটা থেকে, ঠিক আছে, সেটার সঙ্গে অ্যান্টিজেন বাইন্ড করলে একটাও সিগন্যাল পায়। আর একটা সিগন্যাল ওর দরকার হয়, কিন্তু সেটা আইদার ও সেল টু সেল কন্ট্যাক্টের থ্রু দিয়ে পেতে পারে বা সিক্রেটেড সাইটোকাইন্সের থ্রু দিয়েও পেতে পারে। এবার এই যে সেল টু সেল কন্ট্যাক্টসের যে কথাটা আমি বলছি, সেটা হচ্ছে মানে বি সেল আর টি হেল্পার সেলের ডাইরেক্ট কন্ট্যাক্টের কথা বলা হচ্ছে এখানে। তো এই সেল টু সেল মানে বি সেল আর টি হেল্পার সেলের ডাইরেক্ট কন্ট্যাক্ট যদি দরকার হয়, মানে যে অ্যান্টিজেনের ক্ষেত্রে এই সেকেন্ড সিগন্যালের জন্য এই ডাইরেক্ট কন্ট্যাক্টটা দরকার হয়, তাকেই সেই ধরনের অ্যান্টিজেনকে বলা হয় থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, ঠিক আছে। থাইমাস ডিপেন্ডেন্ট বলা হয় কারণ মানে টি সেলসটা থাইমাসে ডেভেলপ করে, তাই জন্য, বা মানে এই ধরনের অ্যান্টিজেনকে ডিল করার জন্য ফাংশনাল থাইমাস দরকার হয় কোনো একটা অর্গানিজমে, ওকে। সো এই ডাইরেক্ট কন্ট্যাক্ট যদি দরকার হয় তাহলে সেটা থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট দরকার না হয় এবং সিক্রেটেড সাইটোকাইন্সের থ্রু দিয়েই মানে বি সেলের অ্যাক্টিভেশন হয়,
সেটা যে ধরনের অ্যান্টিজেনের ক্ষেত্রে কার্যকরী হয় বা যে ধরনের অ্যান্টিজেন এই পাথওয়েটার থ্রু দিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করে, সেই ধরনের অ্যান্টিজেনকে থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন বলে। ওকে, এবং সাবসিকুয়েন্টলি দেখবি থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্ড থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন মানেই যে জাস্ট কেউ একটা মানে টি হেল্পার সেলের উপর ডাইরেক্ট কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করছে আর করছে না তা নয়, এদের যে প্রপার্টিগুলোও কিন্তু অনেক আলাদা হয়। কীরকম? যে থাইমাস যে ইন্ডিপেন্ডেন্ট যে অ্যান্টিজেনগুলো তাদের আবার দুটো টাইপ আছে, ঠিক আছে? এবার থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনটা আগে আমি একটু বলে নিই, কারণ এটা থাইমাস ইন্ডিপেন্ডেন্টের উপর অনেক কথা বলবে। থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন যেটা, সেগুলো জেনারেলি স্মল অ্যান্টিজেন হয়, ঠিক আছে? স্মল পেপটাইড অ্যান্টিজেন হয় এবং সেগুলো মানে যে বিসিআর যেগুলো, বিসেল রিসেপ্টর যেগুলো, সেগুলোকে ক্রস লিঙ্ক করাতে পারেন, ঠিক আছে? তো পরে দেখবি যে সেই ক্রস লিঙ্কিংটা যদি না হয় তাহলে একটা ওই ডাইরেক্ট সেল টু সেল কন্ট্যাক্টের দরকার পড়ে, আর ক্রস লিঙ্ক যদি করাতে পারে তাহলে সেই ডাইরেক্ট সেল টু সেল কন্ট্যাক্টের দরকার পড়ে না, ঠিক আছে? ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনগুলো জেনারেলি তাই জন্য স্মল অ্যান্টিজেন হয়। ইন্ডিপেন্ডেন্টটা কেমন হয়? এবার ইন্ডিপেন্ডেন্টের অনেক কিছু এখানে বলা আছে, একটু এগুলো ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। তো থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আবার দু রকম হয়, টাইপ 1 অ্যান্ড টাইপ 2, ঠিক আছে? এবং তাদের আবার বি সেলকে অ্যাক্টিভেট করার ডিফারেন্ট মেকানিজম আছে। ওকে, তো থাইমাস ইন্ডিপেন্ডেন্টের যে টাইপ 1টা হয়, এই টাইপ 1টা হয় হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের যে কম্পোনেন্টগুলো সেগুলো, যেমন লিপোপলিস্যাকারাইড, ঠিক আছে? তো অনেক সময় দিতে পারে যে লিপোপলিস্যাকারাইড মানে হুইচ ওয়ান ইজ ট্রু বা হুইচ ওয়ান ইজ ফলস বলে, হয়তো একটা স্টেটমেন্টে দিল লিপোপলিস্যাকারাইড ইজ আ টাইপ 1 থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, সেক্ষেত্রে সে ট্রু হবে, বা অন্য কিছু যদি দেয় তাহলে ফলস হবে। এবং থাইমাস ইন্ডিপেন্ডেন্টের যে টাইপ 2টা, সেটা হয় হচ্ছে মানে সেটাও পলিমেরিক একটা কোনো মলিকিউল, মানে পলিমেরিক প্রোটিনস বা পলিস্যাকারাইড এই জাতীয় মানে অ্যান্টিজেন, ঠিক আছে? এবার এইটা যদি পলিমেরিক প্রোটিন না হয়, নর্মাল প্রোটিন হতো বা নর্মাল পেপটাইড অ্যান্টিজেন হতো, তাহলে কিন্তু সেটা থাইমাস ডিপেন্ডেন্ট হতো। যদি পলিমেরিক প্রোটিন হয় বা পলিস্যাকারাইড হয়, তখন কিন্তু সেটা থাইমাস ইন্ডিপেন্ডেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্টেরও টাইপ 2। ওকে, এবার একটা জিনিস এখান থেকে বুঝতে পারছিস যে টাইপ 2 এর কিন্তু একটা কোথাও গিয়ে মানে কোনো একটা কি বলবো, মানে কোনো একটা স্পেসিফিসিটি আছে, মানে কোনো একটা স্ট্রাকচারাল স্পেসিফিসিটি আছে। মানে যখনই পলিমেরিক প্রোটিন বলছি বা পলিস্যাকারাইড বলছি, মানে পলিস্যাকারাইড কি একটা কোনো মনোমার বা ডাইমারের বাট সে ট্রাইমারের একটা রিপিটস, মানে ডাইমেরিক একটা সুগার ইউনিটের একটা রিপিট হতে থাকবে, ঠিক আছে? বা পলিমেরিক প্রোটিনের ক্ষেত্রে একটা কোনো হয়তো স্পেসিফিক প্রোটিন বা পেপটাইড ইউনিট রিপিটেড ওয়েতে একটার সঙ্গে জুড়ে একটা পলিমেরিক প্রোটিন তৈরি করছে, ঠিক আছে? যেরকম ধরো আমাদের অ্যাক্টিন বা টিবিউলিন পলিমেরিক প্রোটিন, ঠিক আছে? তো ওর একটা স্পেসিফিসিটি আছে। কিন্তু টাইপ 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, টাইপ 1 এর ক্ষেত্রে সেটা লিপোপলিস্যাকারাইড। তো লিপোপলিস্যাকারাইড কিন্তু অনেক রকমের হতে পারে, ওর কিন্তু ওরকম যে হাই অ্যামাউন্টের একটা স্পেসিফিসিটি আছে তা নয়, ঠিক আছে? তাই জন্য যখন লিপোপলিস্যাকারাইড মেডিয়েটেড বি সেল অ্যাক্টিভেশন হয়, তখন কিন্তু পলিক্লোনাল বি সেল অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে? তো
তাই জন্য বলা হয় মোস্ট টাইপ 1 মানে থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন বা TI1 অ্যান্টিজেন্স দে আর পলিক্লোনাল বি সেল অ্যাক্টিভেটার্স। ঠিক আছে, অনেক রকমের বি সেল মানে অনেক রকমের বি সেলের যে মানে সেল সারফেস রিসেপ্টর তার সঙ্গে বাইন্ড করতে পারে এবং অনেক বি সেলকে একসাথে অ্যাক্টিভেট করে এবং অনেক বেশি অ্যান্টিবডি প্রোডাকশন হয় তাই জন্য। এবং তাই জন্য কি হয়, এই লিপোপলিস্যাকারাইড যদি আমাদের সিস্টেমে বেশি সিক্রিটেড হয়ে যায় তাহলে কি হয় যে মানে সিস্টেমিক শক হয় অনেক সময়। কারণ কি, কারণ যেহেতু লিপোপলিস্যাকারাইড পলিক্লোনাল অ্যাক্টিভেটর তাই জন্য বেশি যদি লিপোপলিস্যাকারাইড সিক্রেটেড হয় তাহলে প্রচুর পরিমাণে বি সেল অ্যাক্টিভেটেড হয়ে যায়। ঠিক আছে, এবং তারা সবাই অ্যান্টিবডি সিক্রেট করে এবং এই অ্যান্টিবডিগুলো ফার্দার গিয়ে বিভিন্ন রকমের মানে বডিতে কাজ করে, যেটার কারণে গিয়ে ওই ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার ফল করে এবং ওদের ব্রেনে ব্লাড যায় না, তো সেটার জন্য মানে অনেকেই মানে প্রথমে ফেন্ট হয় এবং কুইকলি ট্রিটমেন্ট না করলে কোমা বা ডেথও হতে পারে। তো এটাই হচ্ছে সিস্টেমিক শক। তো তাই জন্য লিপোপলিস্যাকারাইড কিন্তু অনেক সময় এই সিস্টেমিক শক এজেন্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু এই টাইপ 2 যে অ্যান্টিজেনগুলো সেগুলো কিন্তু মানে ওরকম সিস্টেমিক শক প্রডিউস করে না। ঠিক আছে, এবার আর একটা যে ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে মানে TI1 যে মানে অ্যান্টিজেনগুলো সেগুলো বোথ ম্যাচিওর অ্যান্ড ইম্যাচিওর বি সেলসকে অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, এবার এখানে ম্যাচিওর অ্যান্ড ইম্যাচিওরের ব্যাপারটা মানে হচ্ছে কিন্তু ওই ডেভেলপমেন্টাল স্টেজের ম্যাচিওর ইম্যাচিওর নয়, মানে যে বি সেলগুলো বোন ম্যারো থেকে বেরিয়ে এসছে তাদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, মানে আইদার নায়েব বি সেলস মানে যারা আগে কখনো অ্যান্টিজেনকে এনকাউন্টার করেনি, আর ইম্যাচিওর তারা হচ্ছে ইম্যাচিওর বা নায়েব বি সেলস, আর যারা আগে অ্যান্টিজেনকে এনকাউন্টার করেছে মানে ধর ফলিকুলার ডেনড্রাইটিক সেলের সঙ্গে ইন্টারাক্ট করেছে তারা হচ্ছে ম্যাচিওর। ঠিক আছে, এবার TI1 বোথ ওই সেন্সে ম্যাচিওর অ্যান্ড ইম্যাচিওর বি সেলসকে অ্যাক্টিভেট করতে পারে, কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে যেহেতু ওর একটা স্পেসিফিসিটি আছে, ওর একটা স্পেসিফিক টাইপ অফ রিসেপ্টর লাগে বাইন্ড করার জন্য, তাই জন্য ও কিন্তু অ্যাক্টিভ ম্যাচিওর বি সেলসকেই ম্যাচিওর বি সেলসকেই অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইম্যাচিওর বি সেলস যদি হয় তাহলে তাকে কিন্তু ইনঅ্যাক্টিভেট করে দেয় রাদার। ঠিক আছে, এটা একটা ডিফারেন্স ওদের মধ্যে, মানে এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। একটা হচ্ছে TI1 পলিক্লোনাল অ্যাক্টিভেটর, TI2 স্পেসিফিক বি সেল অ্যাক্টিভেটর, এবং সেকেন্ড হচ্ছে TI1 বোথ ম্যাচিওর অ্যান্ড ইম্যাচিওর বি সেলসকে অ্যাক্টিভেট করে, TI2 অনলি ম্যাচিওর বি সেলসকে অ্যাক্টিভেট করে। থার্ড যে ডিফারেন্সটা সেটা হচ্ছে অলদো বলা হচ্ছে যে এটা হচ্ছে থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, বাট মানে এই যে TI যে 2 তার কিন্তু কোনো রকম টি সেলের হেল্প লাগে না। ঠিক আছে, ওকে, কিন্তু মানে ডাইরেক্ট হেল্প লাগে না, কিন্তু সাইটোকাইন্সের হেল্পটা কিন্তু লাগে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে এটা একটা বড় ডিফারেন্স TI1 এর সঙ্গে, কারণ TI1 কি, TI1 হচ্ছে ও ডাইরেক্টলি কিন্তু বি সেলকে অ্যাক্টিভেট করে দিতে পারে। ঠিক আছে, ওর সেই যে এই যে মানে সাইটোকাইন্সের যে হেল্পটা সেটাও
অনেক সময় দরকার হয় না, মানে বেশিরভাগ সময় দরকার হয় না। কিন্তু TI2 এর ক্ষেত্রে কি, TI2 এর ক্ষেত্রে যদিও ডাইরেক্ট ইনভলভমেন্ট লাগছে না, মানে ডাইরেক্ট সেল টু সেল কন্ট্যাক্ট দরকার হচ্ছে না, কিন্তু টি হেল্পার সেলস যে সাইটোকাইন সিক্রেট করে সেটা কিন্তু দরকার হয়। ঠিক আছে, মানে ফার্দার বি সেল প্রলিফারেশন বা ফাংশনাল বি সেল প্রডিউস করার জন্য, মানে অ্যান্টিবডি সিক্রেটিং বি সেলস প্রডিউস করার জন্য দরকার হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবি। কারণ এই জায়গাগুলোর থেকে অনেক সময় অনেক রকমের কোশ্চেন দেয়। এবং এখানে আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে মানে, এবং এটা হচ্ছে থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টের একটা ডিফারেন্স। সেটা হচ্ছে থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কি হয়, যেহেতু এটা মানে অনেক এলাবোরেট প্রসেসের মধ্যে দিয়ে যায়, থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে টি হেল্পার সেলে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, বি সেল অনেক বেটার অ্যাক্টিভেটেড হয়, মানে বেটার অ্যাক্টিভেটেড মানে বেটার ওয়েতে অ্যাক্টিভেটেড হয়। তাই জন্য বি সেল মানে থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে অনেক হাইলি স্পেসিফিক, মানে অনেক বেশি ম্যাচিওর অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে মেমোরি বি সেলস তৈরি হয়। থাইমাস ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যেহেতু এটা অনেক শর্টকাটের মধ্যে দিয়ে যায় এবং খুব কুইক অ্যাক্টিভেশন করে বি সেলসকে, তাই জন্য কি হয়, এর যে অ্যান্টিবডিগুলো প্রডিউসড হয় বা ইমিউন রেসপন্সটা প্রডিউসড হয়, সেটা ইন জেনারেল একটু উইক হয়। ঠিক আছে, এবং মোস্টলি এরা কোনো মেমোরি সেলস প্রডিউস করে না। ওকে, এই ক্ষেত্রে মেমোরি বি সেলস প্রডিউসড হয় না। এবং আরেকটা সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে, থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হয়, যেহেতু অনেকটা সময় পায় বি সেলস ম্যাচিওর করার জন্য, তাই জন্য প্রপার ক্লাস সুইচিং হয় এবং অন্য বিভিন্ন আরও মোর এফেক্টিভ টাইপ অফ অ্যান্টিবডিজ তৈরি হয়, ক্লাসেস অফ অ্যান্টিবডিজ তৈরি হয়, রাদার মানে IgG এইগুলো প্রডিউসড হয় রাদার দেন IgM। কিন্তু ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যেহেতু সেই সময়টা পায় না, তাই জন্য ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা সিক্রেটেড হয় সেটা কিন্তু মোস্টলি IgM হয়। ঠিক আছে, এবং এটা বললাম নো মেমোরি সেলস আর ফাউন্ড। এই একটা দু তিনটে যে বেসিক ডিফারেন্স আছে থাইমাস ইন্ডিপেন্ডেন্ট আর থাইমাস ডিপেন্ডেন্টের, সেটাও কিন্তু ভালো করে মাথায় রাখবি। মানে কনসেপচুয়ালি জিনিসটাকে বুঝবি, তাহলে কিন্তু এরকম ভাবে মুখস্থ করার দরকার হবে না। না হলে কিন্তু মানে আজকে মুখস্থ করবি, কাল মানে এক সপ্তাহ পরে গিয়ে ভুলে যাবে। আচ্ছা, এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বল, তারপর আমি নেক্সট জায়গাটা যাচ্ছি। কারোর কি কোনো কোয়েরি আছে? দাদা বলছিলাম কোনটার ক্ষেত্রে রেসপন্সটা উইক হয় বলছিল, ওটা একবার রিপিট করবে? সেটা হচ্ছে রেসপন্সটা উইক হয় হচ্ছে থাইমাস ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হয়, অনেক এলাবোরেট প্রসেসের মধ্যে দিয়ে বি সেলসটা গিয়ে তারপর ফাংশনাল মানে বি সেলস মানে প্লাজমা সেলস বা মেমোরি সেলস তৈরি হয়। ঠিক আছে, কিন্তু থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হয়, এটা বেসিক্যালি একটা শর্টকাট, মানে বি সেলকে খুব কুইকলি অ্যাক্টিভেট করে দেয়। তাই জন্য ওই মানে একটা এলাবোরেট পিরিয়ড পায় না যেখানে ও ওই অ্যাফিনিটি ম্যাচুরেশন বা ক্লাস সুইচিং এগুলো করবে। তাই জন্য কি হয়, থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে যে অ্যান্টিবডিগুলো প্রডিউসড হয় সেগুলো জেনারেলি একটু উইক ইন আ সেন্স, ওর বাইন্ডিং অ্যাফিনিটিটা অ্যান্টিজেনের প্রতি উইক হয়, ওভারঅল রেসপন্সটা সেই ক্ষেত্রে উইক হয়। ঠিক আছে, বুঝতে পারলি জাগৃতি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন না আছে কিনা বল, না হলে আমি মানে পরের পোর্শনটা যাব।
আচ্ছা, যদি না থাকে তাহলে এবার হচ্ছে যে এই যে দুটো টাইপের সিগন্যালের কথা এতক্ষণ বললাম, মানে বিট ফর থাইমাস ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট কন্ট্যাক্ট দরকার হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট দরকার না হলেও অ্যাটলিস্ট ফর থাইমাস ইন্ডিপেন্ডেন্ট টাইপ 2 সাইটোকাইন্সের দরকার হয়। তো ফার্স্ট সিগন্যালটা যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টিজেন থেকে, ঠিক আছে? আর সেকেন্ড যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে আইদার থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ টি হেল্পার সেলস or through the cytokines that are secreted by T helper cells. Okay. এবার এইখানে দেখ জিনিসটা, before I go into the details of both the signals and their importance, একটা জিনিস জাস্ট একটুখানি বুঝিয়ে দিচ্ছি থাইমাস ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই দেখ, থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হয়, স্মল অ্যান্টিজেন হয় এবং তারা হয়তো, এবং এই ক্রস লিঙ্কিংটা কিন্তু ইম্পর্টেন্ট হয়, সেটা যেরকমই অ্যান্টিজেন হোক না কেন, মানে অ্যাটলিস্ট দুটো যে রিসেপ্টর বিসেলের যে রিসেপ্টর তার অ্যাটলিস্ট একটা একটা করে আর্মসকে কিন্তু ক্রস লিঙ্ক করাতেই হয় অ্যান্টিজেনকে, না হলে কিন্তু এই সিগন্যালটা আসে না, ঠিক আছে? তো এনিওয়ে, তো থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে ফার্স্ট এইটা একটা সিগন্যাল অ্যান্টিজেনের থেকে। সেকেন্ড যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে টি হেল্পার সেলের থেকে, এবং টি হেল্পার সেল তার একটা লাইগ্যান্ড এক্সপ্রেস করে যেটাকে CD40L বলে। এবং খুব ভালো করে জিনিসটা মাথায় রাখবি কারণ কোশ্চেনে দেয়, এবং ইভেন এটা মনে হয় যে কে কোনটা এক্সপ্রেস করে, ঠিক আছে? তো মনে রাখার সহজ উপায় আছে যে টি হেল্পার সেলস বি সেলকে অ্যাক্টিভেট করে, তো তাই জন্য টি হেল্পার সেলকে কিছু একটা দিতে হয়। দেবে কি করে? দেবে হচ্ছে লাইগ্যান্ডের থ্রু দিয়ে। তাই জন্য টি হেল্পার সেল CD40 লাইগ্যান্ডকে এক্সপ্রেস করে, আর বি হেল্পার সেল যেহেতু হেল্পটা রিসিভ, সরি বি সেলস যেহেতু হেল্পটা রিসিভ করে, তাই জন্য রিসিভ করার জন্য ওর একটা রিসেপ্টর লাগবে, এবং সেই রিসেপ্টরটা হচ্ছে CD40। তো এই CD40 আর CD40 লাইগ্যান্ডের মধ্যে যখন ইন্টারাকশনটা হয় তখন ও একটা সেকেন্ড সিগন্যাল পায়, ফাইন। আর TI1 অ্যান্টিজেন যেটা মানে থাইমাস ইন্ডিপেন্ডেন্টের টাইপ 1 যেটা, ও দেখ ও মানে বলেছিলাম LPS যেমন লিপোপলিস্যাকারাইড, বড় একটা মলিকিউল, ও প্রচুর আর্মসকে একসঙ্গে ক্রসলিঙ্ক করতে পারে, ঠিক আছে? তো তাই জন্য ও ফার্স্ট সিগন্যাল, এবং সেকেন্ড সিগন্যালটাও অনেক সময় মানে বি সেলের কিছু কোরিসেপ্টর থাকে যেটার থ্রু দিয়ে ও সেকেন্ড সিগন্যালটা পাঠাতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে অন্য কোনো মলিকিউলের দরকার হয় না। টাইপ 2 এর ক্ষেত্রে যেমন একটা ও ক্রস লিঙ্কের থ্রু দিয়ে ফার্স্ট সিগন্যাল পাঠাবে, এবং এই টি হেল্পার সেল যে সাইটোকাইন সিক্রেট করে সেটার থ্রু দিয়ে সেকেন্ড সিগন্যাল পাঠাবে, সেটা এখানে দেখানো নেই যদিও। তো এইটা বেসিক ডিফারেন্স যে কন্ট্যাক্ট আর উইদাউট কন্ট্যাক্ট বি সেল অ্যাক্টিভেশনের। এবার হচ্ছে যে বি সেলস কি করে দুটো টাইপের সিগন্যালকে মানে ইন্টিগ্রেট করে এবং অ্যাক্টিভেট হয়। এবার দেখ, নায়েব বি সেলস ও রেস্টিং বি সেলস যেগুলো তোর বোন ম্যারো থেকে বেরিয়ে আসছে, সেগুলো যখন বেরোচ্ছে তখন G0 স্টেজে থাকে, এবং তোরা সবাই জানিস যে G1 থেকে কোনো একটা সেল যখন কোয়েসেন্ট স্টেজে যায় তখন ও G1 থেকে বেরিয়ে গিয়ে G0 স্টেজে চলে যায়। তো G0 স্টেজ ইজ বেসিক্যালি কোয়েসেন্ট ফেজ ফর আ সেল, যেখানে সেলটা আর ডিভাইড করে না, ঠিক আছে, আনটিল ইট গেটস আ ফার্দার সিগন্যাল, ঠিক আছে? সিগন্যাল পেলে আবারও ডিভাইড করতে পারে। তো আমাদের বডিতে এরকম অনেক সেলস আছে যারা G0 কন্ডিশনে থাকে, ঠিক আছে? এবার
এই যে অ্যাক্টিভেশন যে যখন পায় বি সেলস, তখন ও প্রথমে G0 থেকে আবার G1 এ ব্যাক করে, দেন G1 থেকে এস ফেজে যায়। ঠিক আছে, ওয়ান্স এস ফেজে চলে যায় তখন কিন্তু ও আর ব্যাকআউট করতে পারে না, ও ব্যাকআউট করে না দাদা। দেন ও G2M এবং সেল প্রলিফারেশন এগুলো হয়। এবার এই যে দুটো সিগন্যাল, মানে সিগন্যাল 1 আর সিগন্যাল 2, এই দুটোর মানে আলাদা আলাদা নাম আছে। একটাকে বলে কম্পিটেন্স সিগন্যাল, ঠিক আছে, আর একটাকে বলে প্রোগ্রেশন সিগন্যাল। এবার কম্পিটেন্স সিগন্যাল কেন বলে? কম্পিটেন্স কথাটার মানে জানিস তোরা? মানে সবাই জানিস কম্পিটেন্স কথাটার মানে কি? বা কম্পিটেন্ট হওয়া মানে কি? মানে কোনো সিগন্যালের রেসপন্স না, করতে আমি পারবে। এমনি জাস্ট বলছি, মানে ইংলিশ গ্রামার দিয়ে ডিকশনারি মেনে যদি বলি তাহলে কম্পিটেন্ট হওয়া মানে কি? মানে এলিজিবল Eligible ফর হওয়া, সার্টেন। হ্যাঁ, মানে কোনো একটা জিনিসের জন্য যোগ্য হওয়া। ঠিক বলেছিস পৌলমী। তো কম্পিটেন্স সিগন্যাল মানে হচ্ছে যেই সিগন্যালটা কোনো মানে সেটা এই ক্ষেত্রে কম্পিটেন্স সিগন্যাল জাস্ট নয়, যে কোনো জায়গায় যদি কম্পিটেন্স সিগন্যাল বলা হয় তার মানে সে কোনো একটা সেল বা কোনো একটা অর্গানিজমকে কোনো একটা কাজের জন্য যোগ্য করে তোলে। ঠিক আছে, এবার বি সেলকে যদি যোগ্য করে তুলতে হয় ফার্দার ডিভিশনের জন্য, তাহলে কি করতে হবে? ইনিশিয়ালি তাকে সে যে মানে ডিপ্রেশনে চলে গেছিল, G0-তে চলে গেছিল, তাকে আবার ফিরিয়ে আনতে হবে রাইট ট্র্যাকে। তো G0 থেকে প্রথমে G1-এ আনতে হবে। তো শুধু যে যোগ্য করে তুললে তো হবে না, মানে তাকে তো দিয়ে কাজটা করাতে হবে। তো এই যোগ্য করে তোলার পরে, মানে কম্পিটেন্ট করে তোলার পরে ফার্দার আর একটা সিগন্যাল তাই জন্য দরকার হয়, যেটা কিনা বলে যে বিসেল তুমি এবার কাজটা করো। অ্যাকচুয়ালি মানে তুমি যোগ্য হয়ে উঠেছো, বাট দ্যাট ইজ নট এনাফ। তো সেই যে সেকেন্ড সিগন্যাল, সেটা হচ্ছে প্রোগ্রেশন সিগন্যাল, যে এবার তুমি প্রোগ্রেস করো, যে G1 থেকে তুমি এস ফেজে যাও, এবং ওয়ান্স ইট রিচেস এস ফেজ দেন ইট মানে এটা ইরিভার্সিবল। ঠিক আছে, then ultimately it leads to cell division and differentiation. ওকে, এবার এই কম্পিটেন্সেরও আবার দুটো স্টেজ আছে। ঠিক আছে, এই মানে দুটো সিগন্যাল আছে, সিগন্যাল 1 and সিগন্যাল 2। ঠিক আছে, সেগুলো কিরকম? আচ্ছা, এই জায়গাগুলো আমি একটু পরে বলবো, আগে আমি দেখিয়ে নিই যে সিগন্যাল 1 সিগন্যাল 2 এই ব্যাপারগুলো কিরকম। একটু হ্যাপাসেটলি দেওয়া আছে এখানে। আচ্ছা, আমি থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের কথাই এখানে বলবো। ওকে, তো দেখ দুটো সিগন্যাল কিভাবে হয় সেটা হচ্ছে, ফার্স্ট ও বি সেল অ্যান্টিজেনকে রেকগনাইজ করে। ওকে, যখনই অ্যান্টিজেনকে রেকগনাইজ করে তখন ও কি করে, এই অ্যান্টিজেনটাকে ইন্টারনালাইজ করে। মানে বি সেল তো কাইন্ড অফ এপিসি, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। তো যখনই একটা অ্যান্টিজেন অ্যান্টিবডিকে ক্রসলিঙ্ক করায়, দুটো অ্যান্টিবডিকে, তখন একটা সিগন্যাল তো পাঠায়। সেই সিগন্যালটা কি করে আমি বলছি, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য হোল থিং গেটস ইন্টারনালাইজড। ওকে, দেন এই অ্যান্টিজেনটা থ্রু মানে যে অ্যান্টিজেন প্রেজেন্টেশনে যে এন্ডোজেনাস পাথওয়ে, সরি এক্সোজেনাস পাথওয়ে, মানে এন্ডোসাইটিক পাথওয়ে রাদার। সো থ্রু দ্য এন্ডোসাইটিক পাথওয়ে ও কি করে, MHC ক্লাস 2 মলিকুলের সাথে অ্যাটাচড হয়ে সেল সারফেসে এক্সপোজ মানে এক্সপ্রেস করে।
ডিসপ্লেড হয়, ঠিক আছে। এবং এই সিগন্যাল যেটা আসে, সিগন্যালটা কি করে আমি বলছি, মানে ওর মেকানিজমটা এর আগে দেওয়া আছে, সেটা আমি ডিটেলে বলবো, বাট সিগন্যালটা যেটা করে সেটা হচ্ছে ইট আপ রেগুলেটস সার্টেন প্রোটিনস, ওকে, মানে ইম্পর্টেন্ট বিং B7 অ্যান্ড CD40, ঠিক আছে। এবার কি হয়, যেহেতু এই MHC ক্লাস 2 এর সঙ্গে অ্যান্টিজেনটা ডিসপ্লেড হচ্ছে, তাই জন্য এই অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করতে পারবে এরকম টি হেল্পার সেল এটার সঙ্গে বাইন্ড করে, ঠিক আছে। এই যে বাইন্ড যখন করলো তখন কি হয়, এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, এবং ইংলিশে তোরা একটা কথা হয়তো শুনেছিস, মানে একটা টার্ম আছে, এবং সেটা যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে যারা গেছিস বা যারা যাবি তারা মাঝে মাঝে শুনবি, সেটা হচ্ছে যে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই উইল স্ক্র্যাচ ইউর্স। মানে হচ্ছে তুমি আমার কিছু কাজ করো, মানে আমায় কিছু হেল্প করো, আমি তোমার কিছু কাজ করে দেবো বা তোমায় হেল্প করবো, ঠিক আছে। এটা কর্পোরেট ওয়ার্ল্ডেও খুব চলে এই ফ্রেজটা, পিএইচডিতে তো শুনেই থাকবি গাইডদের কাছ থেকে। তো এনিওয়ে, তো যেটা হয় সেটা হচ্ছে কীরকম, যে বি সেল প্রথমে টি সেলকে হেল্প করে, দেন টি সেল বি সেলকে হেল্প করে। বি সেল টি সেলকে কী করে হেল্প করে, এটা টি সেলের যখন টি সেলের চ্যাপ্টারটা পড়েছিলাম তখন বলেছিলাম যে টি সেল অ্যাক্টিভেশনের জন্য কিন্তু দুটো সিগন্যাল লাগে, একটা এই অ্যান্টিজেন মানে টিসিআর থেকে আসে, আর একটা হচ্ছে এই CD28 থেকে আসে। এই CD28 থেকে কি করে আসে, যে B7 যেটা, ঠিক আছে, B7 এক্সপ্রেস করে বি সেলস, তাই জন্য মনে রাখতে সুবিধা B7। এই B7 কি করে, CD28 এর সাথে ইন্টারাক্ট করলে টি সেলটা ফুললি অ্যাক্টিভেটেড হয়। তখন কি হয়, টি সেল কি করে, একটা প্রোটিন এক্সপ্রেস করে যেটা CD40 লাইগ্যান্ড, ঠিক আছে। টি সেল তখন কি করে, CD40 লাইগ্যান্ডের থ্রু দিয়ে বি সেলকে হেল্প করে। কি করে, CD40 লাইগ্যান্ড CD40 রিসেপ্টরের সঙ্গে যখন বাইন্ড করে তখন ও একটা সেকেন্ড সিগন্যাল পায় বি সেল। তো এই যে ফার্স্ট সিগন্যাল, মানে যেটা অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে পেলো ফার্স্ট সিগন্যাল, অ্যান্ড দেন দিস CD40L মেডিয়েটেড সেকেন্ড সিগন্যাল, এই দুটো যখন কম্পিটেন্সি সিগন্যাল পায় তখন এই বি সেলটা G0 থেকে G1 এ চলে আসে। তাহলে প্রোগ্রেশন সিগন্যালটা কি, প্রোগ্রেশন সিগন্যালটা হচ্ছে এই টি সেল কি করে, টি সেল সাইটোকাইনও সিক্রেট করে কিছু, ঠিক আছে। এই সাইটোকাইন্সটা হচ্ছে মেডিয়েটেড যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্রোগ্রেশন সিগন্যাল, ঠিক আছে, ওকে। সাইটোকাইন মেডিয়েটেড সিগন্যাল সাপোর্ট দ্য প্রোগ্রেশন অফ বি সেলস ফর ডিএনএ সিনথেসিস, ঠিক আছে। তো G1 থেকে তখনও এস ফেজে চলে আসে, এবং যখন এস ফেজে চলে আসে দেন ইট ইজ দেয়ার অন দেয়ার ওন। তো দেন ফার্দার G2 তে যায়, মাইটোসিস হয়, এবং সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, ঠিক আছে, এই সাইকেলটা চলতে থাকে। দেন তো বুঝতে পারলি যে কম্পিটেন্সির জন্য দুটো সিগন্যাল লাগে এবং প্রোগ্রেশনের জন্য একটা সিগন্যাল লাগে, ঠিক আছে। কিন্তু থাইমাস ইন্ডিপেন্ডেন্ট টাইপ 1 এর ক্ষেত্রে এত কিছু দরকারই হয় না, জাস্ট একটা অ্যান্টিজেন বাইন্ড করলেই পুরো ব্যাপারটা হয়ে যায়। থাইমাস ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এই CD40L এই সব হাবিজাবিগুলো লাগে না, জাস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনটা লাগে, মানে এই ফার্স্ট এইটা লাগে, অ্যান্ড দেন এই সাইটোকাইন্সটা লাগে থাইমাস ইন্ডিপেন্ডেন্ট টাইপ 2 এর ক্ষেত্রে। আর থাইমাস ডিপেন্ডেন্টের ক্ষেত্রেই পুরো এলাবোরেট প্রসেসটা দরকার, ঠিক আছে। এইবার হচ্ছে যে এই সিগন্যালগুলো অ্যাকচুয়ালি কি, এরা সেলের মধ্যে কি অ্যাকচুয়ালি করেটা কি, সেটা হচ্ছে বি সেল সিগন্যাল, ওকে। বি সেল সিগন্যালিং
ইজ ভেরি সিমিলার টু টি সেল সিগন্যালিং, ঠিক আছে? এখানেও বিভিন্ন রকমের কাইনেস ক্যাসকেড দেখতে পাবি, IP3 ড্যাগ প্রোডাকশন দেখতে পাবি, ব্যাপারগুলো সিমিলার, কিন্তু অবভিয়াসলি যেহেতু দুটো সেল টাইপ আলাদা, তাই জন্য এর কিছু স্পেসিফিক টাইপ অফ টাইরোসিন কাইনেসিস আছে বি সেলের, টি সেলের কিছু আলাদা টাইপ অফ টাইরোসিন কাইনেসিস আছে, বাট দে আর ভেরি মাচ সিমিলার, মানে ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড অলসো ইন দ্য ফাংশন। ওকে, এবং এখানেও একটা দেখবি ডগমাটা সেম। কীভাবে সেম? যে ধর এটা যদি টি সেল রিসেপ্টর হতো, তাহলে টি সেল রিসেপ্টরের কিন্তু সাইটোপ্লাজমিক টেলটা খুব ছোট ছিল, তাই জন্য টি সেল রিসেপ্টর যেটা মানে টিসিআর যেটা, সেটা কিন্তু জাস্ট অ্যান্টিজেনকে বাইন্ডই করছিল, ঠিক আছে? মানে এমএসসি অ্যান্টিজেন কমপ্লেক্সটাকে বাইন্ড করছিল, কিন্তু ও নিজে কিন্তু কোনো সিগন্যাল ট্রান্সডিউস করতে পারছিল না সেলের মধ্যে। তাই জন্য ওর একটা সেট অফ মানে অ্যাসোসিয়েটস ছিল যারা কিনা অ্যাকচুয়ালি সিগন্যালটা ট্রান্সডিউস করছিল সেলের মধ্যে। তো বিসিআর এর ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাসোসিয়েট আছে, সেটা হচ্ছে এই যে আইজি আলফা বিটার হেটেরোডাইমার। তো এই আইজি আলফা হেটেরোডাইমারের কিন্তু কোনো অ্যান্টিজেন বাইন্ডিং এবিলিটি নেই। ও কি করে, ও যখন অ্যান্টিজেনটা এই দুটো মানে বিসিআরকে ক্রসলিঙ্ক করাচ্ছে, তখন কি হয়, এই বিসিআরগুলো তখন এই আইজি আলফা বিটা হেটেরোডাইমারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। করলে কি হয়, এই আইজি আলফা বিটা হেটেরোডাইমারের দেখ এদের কিন্তু আইটেমস আছে, এদের সাইটোপ্লাজমিক টেলটা বড় এবং এদের আইটেম আছে, সিমিলার টু যেটা মানে টি সেল অ্যাক্টিভেশনের সময় যে আইটেম দেখেছিলাম, এটাও একই। তো এই আইটেমের যে টাইরোসিন মোটিভ মানে টাইরোসিনগুলো, সেগুলো ফসফোরিলেটেড হয়। এখানে আইটেমের দুটো টাইরোসিন আছে, তো ফসফোরিলেটেড হলে কি হয়, এরা ফার্দার কাইনেজেসকে আরও অন্যান্য কাইনেজকে বাইন্ড করায়, তারা আরও অ্যাডাপ্টার প্রোটিনকে ফসফোরিলেট করে এবং জিনিসটা কন্টিনিউড হয়। সেটা এবার এর ক্ষেত্রে যে ইনিশিয়াল যে কাইনেজগুলো যারা কিনা এই আইটেমসগুলোকে ফসফোরিলেট করে, তারা হচ্ছে এসআরসি টাইপ কাইনেস, এবং এই তিনটে FYN BLK LCK মোস্টলি কাজ করে হচ্ছে LCK, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখ, এরকম মানে টি সেল অ্যাক্টিভেশনের সময় কিন্তু এরকম একটা সিচুয়েশন দেখেছিলি, যেখানে এই আইটেমের সঙ্গে আইটেম যখন ফসফোরিলেটেড হয়, তখন একটা কাইনেস বাইন্ড করে যে ফার্দার মানে অ্যাডাপ্টার প্রোটিনগুলোকে ফসফোরিলেট করে, সেটা ছিল হচ্ছে ZAP70। ওকে, বি সেলের ক্ষেত্রে সেটাই হয় SYK, ঠিক আছে? এই SYK জিনিসটা, এই নামটা কিন্তু মনে রাখবি, যেরকম টি সেলের ক্ষেত্রে ZAP70 নামটা ইম্পর্টেন্ট ছিল, বি সেলের ক্ষেত্রে SYK নেমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার দেন এই SYK কি করে, বিভিন্ন অ্যাডাপ্টার প্রোটিনকে ফসফোরিলেট করে, তারা আবার ফার্দার ফাংশন করে, সেটা আমি ফিগারেই বলছি। তো এই SYK কি করে, ফার্স্টে এই আইটেমগুলোকে BLK LYN and FYN এরা ফসফোরিলেট করে, দেন SYK বাইন্ড করে। অ্যাটলিস্ট এইগুলো না মনে রাখলেও SYKটা মনে রাখবি। SYK কে আবার এরা ফসফোরিলেট করে, দেন SYK ফুললি অ্যাক্টিভেটেড হয়, দেন এই SYK কি করে, এদেরকে অ্যাক্টিভেট করে, মানে অ্যালং উইথ এই মানে কাইনেসিস, ঠিক আছে? এরা কি, এরা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডাপ্টার প্রোটিন, এই BTK BLNK, ঠিক আছে? এরা যখন ফসফোরিলেটেড হয়, তখন এরা রিক্রুট করে ডিফারেন্ট সর্ট অফ প্রোটিনসকে। ওয়ান অফ দেম ইজ PLC গামা,
এবার পিএলসি গামা যখন অ্যাক্টিভেটেড হয় তখন সেম PIP2 কে ও ড্যাগ আর IP3 তে কনভার্ট করে, দেন সিমিলার পাথওয়ে IP3 ক্যালসিয়াম মোবিলাইজ করে, ড্যাগ PCK কে অ্যাক্টিভেট করে, এবং সিমিলার টু টি সেল অ্যাক্টিভেশন এখানেও কিছু জি প্রোটিন অ্যাক্টিভেটেড হয় যারা রাস আর এক ডিফারেন্ট পাথওয়েজকে অ্যাক্টিভেট করে, সিমিলার টু টি সেল। এই জায়গাটা সিমিলার টু টি সেল, এবং সব কিছুই এখানেও ক্যালসিয়াম ক্যালমোডিউলিন মেডিয়েটেড সিগন্যালিং হয়, সমস্ত কিছু ইন্টিগ্রেট করে ফাইনালি হচ্ছে জিন অ্যাক্টিভেশনের জন্য। ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের জিন অ্যাক্টিভেশন হতে হয়, তো মানে ফার্দার যাই কিছু হোক না কেন, সেলের ডিফারেন্সিয়েশন, প্রলিফারেশন, হোয়াট এভার ইট ইজ, যাই কিছু হতে হোক না কেন জিন অ্যাক্টিভেশন হতে হয়, মানে কিছু জিনকে আপরেগুলেট করতে হয়। তো এই পুরো জিনিসটা গিয়ে ইন্টিগ্রেট করা হচ্ছে জিন আপরেগুলেশন, এবং ফার্দার সেটা ফাংশনাল চেঞ্জেস করায় বা ডিফারেন্সিয়েশন করায়, অ্যাক্টিভেট করায়, অ্যান্টিবডি সিক্রেট করায়, এগুলো করায়। ঠিক আছে, তো এখানে মনে রাখার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে এই SYK একটা জিনিস, অ্যান্ড ইনিশিয়ালি BLK LYN FYN ফসফোরেট করা আইটেমকে, অ্যান্ড এই আইটেমটা থাকে হচ্ছে IG যে আলফা বিটা হেটেরোডাইমারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবি। এবার এই BCR কে তো বললাম, BCR যা IG আলফা বিটা থ্রু দিয়ে অ্যাক্টিভেশন করছে, কিন্তু এই অ্যাক্টিভেশনটাকে না এনহ্যান্স করতে হয়। ঠিক আছে, এই অ্যাক্টিভেশনটা মানে ফুললি সাফিসিয়েন্ট নয়, এটাকেও এনহ্যান্স করার দরকার পড়ে ফর ফার্দার মানে বিসেল অ্যাক্টিভেশন। সেইটা হয় হচ্ছে বিসেল কোরিসেপ্টরের থ্রু দিয়ে, এবং এখানে এই নামগুলো মনে রাখবি। বিসেল কোরিসেপ্টরের 3টে পার্ট আছে, একটা হচ্ছে TAPA1, ঠিক আছে, বা CD81, মেইনলি এটা TAPA1 দিয়ে কোশ্চেনে আসে, CD21 বা CR2 অ্যান্ড CD19, মোস্টলি কোশ্চেনে দেয় CD19 বা TAPA1 থেকে। ঠিক আছে, তো এই 3টে যে পার্ট বিসেল কোরিসেপ্টরে, এরা কি করে হচ্ছে যে পরে কে পড়বি, যখন কমপ্লিমেন্ট সিস্টেম পড়াবো তখন দেখবি কমপ্লিমেন্ট প্রোটিনস, এবং নামটা থেকেই বোঝা যাচ্ছে যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ও ইমিউন সিস্টেমকে কমপ্লিমেন্ট করে, মানে হেল্প করে বেসিক্যালি। এই কমপ্লিমেন্ট প্রোটিনের একটা পার্ট যেটা C3D কি করে, অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে, অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করেও বেসিক্যালি অ্যান্টিজেনকে এনগলভ করতে হেল্প করে, বা মানে অপশনাইজ করতে হেল্প করে বেসিক্যালি। বাট এই C3D কি করে, যখন অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে, এবং সেই অ্যান্টিজেনটা যদি বিসেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে থাকে, তাহলে এই C3D এর সাথে বিসেল কোরিসেপ্টরে CD21 বাইন্ড করতে পারে। যদি এইটা হয় তখন কি হয়, এই CD19 এর আবার ওরকম ফসফোরিলেশনের সাইটস আছে। তো এগেন ওই ধরনের LYN FYN ওই যে কাইনেসেসগুলো, এরা কি করে, বা এই যে SYK কাইনেস, এই ধরনের কাইনেসেসগুলো একে ফসফোরিলেট করে, এবং এ যখন ফসফোরিলেটেড হচ্ছে সিমিলার টু এই IG আলফা বিটার ফসফোরিলেশন, এরা আবার ওই ধরনের SYK কে রিক্রুট করে, সে আরও ফার্দার বিভিন্ন রকমের এফেক্টর মলিকিউলসকে কি করে, অ্যাক্টিভেট করে। ঠিক আছে, বেসিক্যালি এটা কিছুই না, এটা জাস্ট একটা সিগন্যাল এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, তো এই কোরিসেপ্টরের ব্যাপারটা একটুখানি কিন্তু মাথায় রাখবি, ওটা অনেক সময় দেয় যে কোরিসেপ্টরের পার্টগুলো থেকে তুলে দেয়, মানে TAPA1 বলে যে কার পার্ট, তো ওরকম বিসেল কোরিসেপ্টর একটা হয়তো অপশন থাকবে, বা বিসেল কোরিসেপ্টরের মধ্যে কোনটা পাওয়া যায় এরকম হয়তো একটা দিয়ে দিল, CD19 বা আরো সিডিসগুলো দিল, তার মধ্যে হয়তো CD19 থাকলো। ঠিক আছে, এই জায়গাটা এখান থেকে একটু মনে রাখবি। এই ব্যাপারটা আমি
অলরেডি বলে দিয়েছি কি হয় না হয়, ওইগুলোই এখানে লেখা আছে ডিটেলে। আচ্ছা, ম্যাচিওর বি সেলস মানে সেলফ রিঅ্যাক্টিভ বি সেলস ক্যান বি নেগেটিভলি সিলেক্টেড দ্য পেরিফেরি, এটা আমি বলেছি অলরেডি। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে যখন এই যে সাইটোকাইনসটা সিক্রিট হচ্ছে, তখন ধর বি সেলটা এদিকে আছে, এক মিনিট, তখন ধর বি সেলটা এই দিকে আছে, ও যদি এদিকে সাইটোকাইনটা সিক্রিট করে মানে টি সেল, তাহলে তো কোনো লাভ নেই। টি সেলকে সাইটোকাইন সিক্রিট করতে হবে যেদিকে বি সেল আছে, এবং ফোকাসড ওয়েতে সাইটোকাইনটা সিক্রিট করতে হবে যাতে বি সেলের কাছে গিয়ে পৌঁছয়, মানে ইজিলি পৌঁছয়। তো তাই জন্য কি হয়, মানে এর যত যে সাইটোকাইন ফিল্ড ভেসিকেলসগুলো সমস্ত কিছু মানে ইনিশিয়ালি তো পুরো সেলের মধ্যে স্ক্যাটার থাকে, তো এবং গলজি বডি এদিক ওদিক ছড়িয়ে থাকে। গলজি বডির কথা কেন বলছি, কারণ গলজি বডি থেকেই সাইটোকাইনসগুলো মানে প্যাকেজড হয়ে বের হয়, তাই জন্য। তো সেই সমস্ত সাইটোকাইন ফিল্ড ভেসিকেলস বা গলজি বডিগুলোও কী করে, এই যখন এই কন্ট্যাক্টটা হয় তখন ও এই দিকে মানে যেদিকে বিসেলসটা আছে সেই দিকে শিফট করায়। ঠিক আছে, এবং শিফটিংটা হয় হচ্ছে মানে সাইটোস্কেলিটাল যে প্রোটিনসগুলো, ঠিক আছে, তার থ্রু দিয়ে, মানে সাইটোস্কেলিটনেরও রিঅ্যারেঞ্জমেন্ট হয় তখন। এবং যদি ইলেকট্রন মাইক্রোগ্রাফে দেখা হয়, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপি করে দেখা হয়, তখন দেখা যায় যে মানে টি সেলসের মানে ইনিশিয়ালি সব এদিক ওদিক ছড়িয়ে থাকে, তারপরে যখন কন্ট্যাক্টটা হয় তখন কিন্তু ও সমস্ত কিছু একটা দিকে অ্যারেঞ্জ করে, মানে যেদিকে বি সেলটা আছে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা মাথায় রাখবি, এই কনসেপ্টটা থেকে ঘুরিয়ে কোশ্চেন দেয় অনেক সময়। ঠিক আছে, বা কোনো একটা স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেয় কনসেপ্টটা, তো ওই ট্রু ফলস মানে ফাইন্ড দ্য রং স্টেটমেন্ট বা ফাইন্ড দ্য ট্রু স্টেটমেন্টের মতো হয়তো একটা স্টেটমেন্ট ঢুকিয়ে দিল, এরকমভাবে দেয়। ওকে, এই এক্সপেরিমেন্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি যাচ্ছি না। বেসিক্যালি এটা মানে সেলফ অ্যান্টিজেনকে বাইন্ড করলে কি হয় বি সেলে সেটা দেখিয়েছে, মানে সেটা কিভাবে ডিসকভার হয়েছিল সেটার একটা এক্সপেরিমেন্ট। এটা অতটা দরকার নেই, বাট একবার তোরা নিজেরা পড়িস এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন অফ ক্লোনাল ডিলিশন সেলফ রিঅ্যাক্টিভ বি সেলস। ঠিক আছে, একটু নিজেরা পড়িস, কারণ এটা সিমিলার টু বি সেলের যে টি সেলের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল ওরকমই অনেকটা। যদি বুঝতে না পারিস তাহলে আমাকে বলবি, তখন আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, এবার হচ্ছে যে বি সেল তো অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে, প্রলিফারেট করলো, ডিফারেন্সিয়েট করলো। এবার ডিফারেন্সিয়েট দুটো ধরনের সেলে করতে পারে, একটা হচ্ছে প্লাজমা সেলস, যে সেলসগুলো বেসিক্যালি অ্যান্টিবডি সিক্রেট করে, আর আরেকটা টাইপ হচ্ছে মেমোরি বি সেলস। ঠিক আছে, মানে যারা মানে ফার্দার যখন অ্যান্টিজেনকে সেম বা সিমিলার অ্যান্টিজেনকে এনকাউন্টার করবে তারা কুইকলি অ্যাক্টিভেটেড হবে। ওকে, তো এই যে ফার্স্ট টাইম যখন একটা কোনো বি সেল কোনো একটা অ্যান্টিজেনকে এনকাউন্টার করছে এবং সেই অ্যান্টিজেনের এগেনস্টে কোনো মেমোরি বি সেলস নেই, তো সেই ক্ষেত্রে যে রেসপন্সটা সেটাকে প্রাইমারি রেসপন্স বলে। প্রাইমারি রেসপন্স অবভিয়াসলি কারণ প্রথমবার সেই রেসপন্সটা হচ্ছে সেই অ্যান্টিজেনের এগেনস্টে, এবং এই প্রাইমারি রেসপন্সের ক্ষেত্রে একটা ল্যাগ ফেজ থাকে, মানে ল্যাগ ফেজটা একটু বড় হয় মানে সেকেন্ডারির তুলনায়। ল্যাগ ফেজটা কেন আসে, তার কারণ অবভিয়াসলি যে এই যা যা বললাম যে প্রসিডিওরগুলো থ্রু দিয়ে বি সেল অ্যাক্টিভেটেড হয়, প্রলিফারেট করে, সেই সমস্ত কিছুর জন্য একটা টাইম লাগে।
তো সেই টাইমটাই হচ্ছে ল্যাগ ফেজ, মানে ল্যাগ ফেজ মানে হচ্ছে যে তুই একটা অর্গানিজমের মধ্যে, ধর একটা মাউসের মধ্যে একটা অ্যান্টিজেন দিলি এবং সেই মাউসের মধ্যে সেই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউসড হতে যতটা টাইম লাগে বা যতদিন টাইম লাগে সেটাকেই ল্যাগ ফেজ বলে। এবং এই ল্যাগ ফেজে কয়েকটা ইম্পর্টেন্ট মানে ইভেন্টস হয়। বি সেল অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে, প্রলিফারেট করে এবং ডিফারেন্সিয়েটেড হয়, এবং তার জন্য এই ক্লোনাল সিলেকশন এবং ক্লোনাল এক্সপেনশন দরকার হয়। এবং ক্লোনাল সিলেকশন মানে হচ্ছে যে একটা পার্টিকুলার বিসেল বা দুটো পার্টিকুলার বিসেল, লেটসে ধর একটা পার্টিকুলার বিসেল যেটা ওই পার্টিকুলার অ্যান্টিজেনটাকে বাইন্ড করতে পারে, সেটা সিলেক্টেড হয় এবং সেই বিসেলটাই প্রলিফারেট করে ফার্দার তার ক্লোনস বানায়, ঠিক আছে, সেটাকে ক্লোনাল এক্সপেনশন বলে। মানে প্রথমে সিলেক্ট হয়, সেটাকে ক্লোনাল সিলেকশন বলে, এবং সে যখন প্রলিফারেট করে আরও সিমিলার বিসেলস বানায় তখন সেটাকে ক্লোনাল এক্সপেনশন বলে। এবং ফার্দার তারা ডিফারেন্সিয়েট করে মেমোরি সেলস অ্যান্ড প্লাজমা সেলসে, ঠিক আছে। এবং এই ইভেন্টসগুলো যে মানে কতদিন সময় লাগবে, ল্যাগ ফেজটা কত হবে বা রেসপন্সটা কত দিনের হবে, এইগুলো ভ্যারি করে অর্গানিজম টু অর্গানিজম এবং অ্যান্টিজেন টু অ্যান্টিজেন, ঠিক আছে। তাই জন্য আমি এখানেই স্পেসিফিক এক্সাম্পলটার মধ্যে যাচ্ছি না, ওকে। তো বাট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে যদি বলি, ধর আমাদের যখন কমন ফ্লু হয়, মানে নর্মাল যে সিজন চেঞ্জের সময় যে সর্দি কাশিগুলো হয়, জ্বর আসলে প্রথমে জ্বর আসে, 2-3 দিন জ্বর থাকে, তারপরে আস্তে আস্তে জিনিসটা কমে এবং কমতে কমতে মানে 1 সপ্তাহ বা 8 দিনের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যায়। তবে প্রথম 2-3 দিন বা কারোর ক্ষেত্রে 4 দিন জ্বরটা থাকে। তো সেটা হচ্ছে বেসিক্যালি ল্যাগ ফেজ। যখন সেই ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন সেই ভাইরাসগুলো নিউট্রিলাইজড হয় এবং ধীরে ধীরে মানে তাদের এফেক্টটা কমতে থাকে, ঠিক আছে। তো এই জন্যই ছোটোবেলায় কী হয়, ছোটোবেলায় আমাদের মানে ফ্রিকুয়েন্ট, মানে যত ছোট থাকি আমরা তত ফ্রিকুয়েন্ট এই ধরনের কমন কোল্ড হয় বা সেটা অনেক দিন পারসিস্ট করে, 7-8 দিন পারসিস্ট করে। কিন্তু যত আমরা বড় হই আস্তে আস্তে, তত আমাদের এই সিজন চেঞ্জের জন্য যে কমন কোল্ড বা কমন ফ্লু অ্যাটাক যেটা হয় সেটা অনেক কম হয়, মানে ইভেন্টসগুলো অনেক কম হয়, এবং হলেও সেটা কিন্তু হার্ডলি 2-3 দিন থাকে। মানে যাদের ইমিউনিটি ভালো তাদের হার্ডলি ওরকম 1-2 দিন হয়তো বা ম্যাক্সিমাম 3 দিন থাকে, এবং সেটাও কিন্তু বডিকে সেইভাবে অ্যাফেক্ট করে না, ঠিক আছে। হয়তো একবেলা হালকা জ্বর এলো, তারপরে জিনিসটা আবার রিজলভ করে যায়, হয়তো একদিন গা হাত পা ব্যথা থাকলো, তারপরে জিনিসটা ঠিক হয়ে যায়। তার কারণ ছোটোবেলায় মানে ইনিশিয়ালি আমরা তো অ্যান্টিজেনগুলোকে এনকাউন্টার করি, তখন মেমোরি সেলস থাকে না, তাই জন্য ল্যাগ ফেজটা অনেক বেশি দিনের হয়। যত বড় হই তত আমরা মেমোরি বি সেলস মানে জমা করতে থাকে আমাদের সেলের মধ্যে, এবং তখন সিমিলার যদি ভাইরাস অ্যাটাক করে বা সেম টাইপ অফ ভাইরাস যদি অ্যাটাক করে, তাহলে মেমোরি বি সেলসগুলো ফাংশন করে এবং তাদের ল্যাগ ফেজটা অবভিয়াসলি খুব কম হয়, তাই জন্য জিনিসটা খুব তাড়াতাড়ি রিজলভ করে যায়, ওকে। এবং মেমোরি বি সেলস এত ফাস্ট কেন অ্যাটাক করতে পারে, ফার্স্ট কেন কাজ করতে পারে এত, মানে ল্যাগ পিরিয়ডটা খুবই কম হয়, তার কারণ হচ্ছে প্রথমত মেমোরি বি সেলসগুলো অলরেডি সিলেক্টেড, ঠিক আছে। মানে একটা লার্জ পুল অফ বি সেলস থেকে একটা বা দুটো টাইপ মানে বি সেলসকে এক্সপ্যান্ড করতে হয় না, ঠিক আছে। মেমোরি বি সেলসরা অলরেডি একটা পার্টিকুলার টাইপ অফ অ্যান্টিজেনের ক্ষেত্রে সিলেক্টেড, এবং মেমোরি বি সেলসের ক্ষেত্রে এই যে টি হেল্পার সেলের যে নিডটা সেটাও দরকার হয় না, ঠিক আছে। ও কিন্তু জাস্ট অ্যান্টিজেনের সঙ্গে যখন ইন্টারাক্ট করে
তখনই অ্যাক্টিভেটেড হয়ে যায়। ঠিক আছে? এবং মেমোরি বি সেলসের মানে মানে এফেক্ট এত ভালো হয় কেন? তার কারণ মেমোরি বি সেলস যেহেতু বললাম অলরেডি সিলেক্টেড, এবং অলরেডি ওর অ্যান্টিবডির কিন্তু ম্যাচুরেশন হয়ে থাকে, অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়ে থাকে, তাই জন্য ও কী করে অ্যান্টিবডিগুলো আরও বেটার বাইন্ড করতে পারে সিমিলার অ্যান্টিজেনের সঙ্গে বা সেম অ্যান্টিজেনের সঙ্গে। এবং অ্যান্টিজেনগুলো কিন্তু মানে শুরু থেকেই প্রাইমারিলি IgG হয়। ঠিক আছে? রাদার দ্যান মানে প্রাইমারি রেসপন্সে কি হয়, প্রথম দিকে IgM প্রডিউসড হয়, তারপরে ক্লাস সুইচিং হওয়ার পরে গিয়ে তারপরে IgG হয়তো প্রডিউসড হয়। কিন্তু মেমোরি সেলসের ক্ষেত্রে মানে সেকেন্ডারি রেসপন্সের ক্ষেত্রে IgG প্রথম থেকে প্রডিউসড হয়। ঠিক আছে? তাই জন্য ওটা মানে এবং IgG অবভিয়াসলি ওটা বেটার অ্যান্টিবডি IgM এর থেকে এই সব ক্ষেত্রে। তো তাই জন্য রেসপন্সটা অনেক বেশি হয় এবং অনেক বেশি অ্যান্টিবডিও মানে অ্যামাউন্ট অফ অ্যান্টিবডিও অনেক বেশি প্রডিউসড হয় সেকেন্ডারি রেসপন্সের ক্ষেত্রে। ঠিক আছে? মেমোরি বি সেলস আর মোর ইজিলি অ্যাক্টিভেটেড দ্যান নায়েব বি সেলস। অবভিয়াসলি ওর যে প্রথম যেসব স্টেপসগুলো ছিল টি হেল্পার সেলের অত কিছু যে দরকার ছিল সেগুলো মেমোরি বি সেলসের ক্ষেত্রে অতটা দরকার হয় না, অনেক কুইকলি অ্যাক্টিভেটেড হয়ে যায়। এবার এইটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা ছোট কনসেপ্ট, বাট এটা একটু মাথায় রাখিস, যাতে অনেক সময় এই টার্মটা তুলে দেয় অনেক সময়। সেটা হচ্ছে অরিজিনাল অ্যান্টিজেনিক সিন। ঠিক আছে? মানে ফেনোমেনাটা কী জিনিস সেটা অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি বি সেলস, সেটা হচ্ছে দেখা গেছিল যে এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তো দেখা গেছিলো একটা স্ট্রেনের এগেনস্টে যখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়েছিল কোনো একটা কিছু ইন্ডিভিজুয়ালসকে, তখন দেখা গেছিলো সেই স্ট্রেনের এগেনস্টে তো অবভিয়াসলি অ্যান্টিবডি প্রডিউস হয়েছিল, কিন্তু পরবর্তীকালে মানে যখন সেই ইন্ডিভিজুয়ালসগুলো বড় হলো মানে তারা বেড়ে উঠলো, তখন মানে পরবর্তীকালে যখন অন্য আরেকটা স্ট্রেন কী বলবো অন্য আরেকটা স্ট্রেন অ্যাটাক করলো সেই সব ইন্ডিভিজুয়ালকে, তখন দেখা গেল সেই অন্য স্ট্রেনের এগেনস্টেও কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ঠিক আছে? বা যে অ্যান্টিবডিগুলো ওই ফার্স্ট স্ট্রেনের ক্ষেত্রে তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডিগুলো কিন্তু সেকেন্ড স্ট্রেনের ক্ষেত্রেও কাজ করছে। ঠিক আছে? তো এবং যেহেতু মানে ফার্স্ট স্ট্রেনের এগেনস্টে মেমোরি বি সেলস ক্রিয়েটেড হয়েছিল, সেই জন্য সেকেন্ড স্ট্রেনের ক্ষেত্রে যখন রেসপন্সটা এলো তখন কিন্তু সেটা অনেক কুইক এসছে। তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে বেসিক্যালি যে যেহেতু দুটো স্ট্রেনের যে অ্যান্টিজেনগুলো তাদের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, তাই জন্য ফার্স্ট স্ট্রেনের এগেনস্টে যে ধর মেমোরি বি সেলগুলো তৈরি হয়েছিল তারা সেকেন্ড স্ট্রেনের অ্যান্টিজেনকেও কিন্তু রেকগনাইজ করতে পারছে এবং তার এগেনস্টে খুব কুইক একটা সেকেন্ডারি রেসপন্স মাউন্ট করছে। তো এই ফেনোমেনাটাকে বলা হয় অরিজিনাল অ্যান্টিজেনিক সিন, এবং এই ব্যাপারটা কিন্তু অনেক ভাইরাসের ক্ষেত্রেই দেখা যায়। ঠিক আছে? ফার্স্ট দেখা হয়েছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং তার যে ভ্যাকসিন সেটা থেকে। বাট এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, আমি এই জিনিসটা এখন বলছি না খুব একটা, ঠিক আছে? এই হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেটসের জন্য কি রোল প্লে করে এটা যখন আমি হ্যাপটেন পড়াবো তারপরে আমি এই জিনিসটা বলবো। ঠিক আছে? তখন আমাকে একবার এই জিনিসটা একটু রিমাইন্ড করিস। এই টি হেল্পার সেল হিউমারাল রেসপন্সের ক্ষেত্রে হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেটসে কি রোল প্লে করে, সেখানে এই একটা এক্সপেরিমেন্ট আসবে।
আচ্ছা, এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অবভিয়াসলি পিসেল কোথায় গিয়ে ম্যাচিওর, মানে এই যে নায়েব বি সেলস থেকে যে ফার্দার ম্যাচুরেশনটা হয় সেটা কোথায় হয়, এবং কিছু ডিটেলস আসবে ম্যাচুরেশনের সময়, যে ক্লাস সুইচিং বা অ্যাফিনিটি ম্যাচুরেশন এইগুলো কী জিনিস তার ডিটেলস আসবে। আচ্ছা, সেটা শুরু করার আগে বল যে এত অবধি যেগুলো হলো সেগুলোতে আর কারোর কিছু প্রশ্ন আছে কিনা? দাদা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই কনসেপ্টটা আর একবার একটু রিপিট করবে? হ্যাঁ, সেটা হচ্ছে ধর মানে আমি ভ্যাকসিন ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট আমি ভাইরাস দিয়েই বলছি। মানে ধরে নে মানে তোকে ছোটবেলায় একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাটাক করলো, ঠিক আছে, তো তার এগেনস্টে তোর হিউমারাল রেসপন্স এলো এবং মেমোরি বিসেলস ক্রিয়েটেড হলো, সেটা ধর স্ট্রেন ওয়ানের এগেনস্টে। এবার ধর স্ট্রেন পরবর্তীকালে ধর কিছু বছর পরে স্ট্রেন 2 তোকে অ্যাটাক করলো, কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রেন 2 এর ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি রেসপন্স আসছে, প্রাইমারি না। মানে স্ট্রেন 1 এর এগেনস্টে যে মেমোরি বিসেলসগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু স্ট্রেন 2 এর এগেনস্টে ফাংশনাল, ঠিক আছে। এটার কারণ বলা হয় যে যেহেতু ভাইরাসের ক্ষেত্রে মানে স্ট্রেন টু স্ট্রেন অনেক সিমিলারিটি থাকে, কিছু ডিফারেন্সেস তো অবশ্যই থাকে কিন্তু কিছু সিমিলারিটিও থাকে, তো তাই জন্য যে অ্যান্টিজেনগুলো হয় সেগুলো অনেকটা হোমোলোগাস হয়, এবং সেই কারণে মানে ধর স্ট্রেন 1 এর এগেনস্টে যে মেমোরি বিসেলসগুলো সেগুলো স্ট্রেন 2 এর এগেনস্টেও কিন্তু ফাংশনাল। তো তাই জন্য এই কনসেপ্টটাকে অরিজিনাল অ্যান্টিজেনিক সিন বলে। মানে অরিজিনাল অ্যান্টিজেনিক সিন কথাটা এইভাবে মানে এটার তাৎপর্যটাই বা মানেটাই যে অরিজিনাল যে অ্যান্টিজেনটা সেটা যে মানে পাপ করে গেছে, মানে সিনটা করে গেছে, বেসিক্যালি তার ফল ভোগ করতে হচ্ছে সেকেন্ড স্ট্রেনটাকে, ঠিক আছে। মানে ফার্স্ট স্ট্রেনটার জন্য যে হিউমারাল রেসপন্সটা তৈরি হয়েছিল তার যে মেমোরি, সেটা সেকেন্ড স্ট্রেনকে কিন্তু কুইকলি অ্যাটাক করতে পারছে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এইখানে আমি একটা ছোট ব্রেক নিচ্ছি 5-10 মিনিটের, তারপরে আমি বাকি জিনিসটা শুরু করব, ঠিক আছে। তোরা চাইলে লগ আউট করতে পারিস আপাতত, মানে 10 মিনিট পরে শুরু করব।